ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, হ্যাঁ আমার আম্মু আমার কাছে থাকলে আমি সবসময় ভালো থাকি। মিম আমার কপালে আর গালে চুমু খেতে খেতে বলল, বাবাই তুমি যেন আমাকে ঠেলে না যাও, আমি তোমাকে থালা ভাতবো না। তোমার মতো কেউ আমাকে তুলে খাওয়ায় না, কেউ আমাকে ঘুরতে নিয়ে যায় না, আমাকে ছেড়ে যেও না বাবাই। আমি আর কি বলবো, নিজের কান্না ধরে রাখতে পারলাম না। আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে অজস্র চুমু দিতে দিতে বললাম, আমি কখন আমার আম্মুকে ছেড়ে যাব না। আমার আপু আমার হাত ধরে কান্না করতেছে আর আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতেছি। এরা দুজন আমাকে এত ভালোবাসে, তা আজকের দিন না আসলে বুঝতে পারতাম না। তারা আমার রক্তের সম্পর্কে কেউ না, তারপরেও তারা আমাকে পাগলের মতো ভালোবাসে। অথচ যাদের সাথে আমার রক্তের সম্পর্ক তারাই আজ আমাকে ছুড়ে ফেলে দিল। হয়তো এটাই দুনিয়ার টিকে থাকার একটা পরীক্ষা। যাই হোক, বেশ কিছুক্ষণ পর আমার আপু আর মেয়ে কান্না বন্ধ করলো, এখনো জড়িয়ে ধরে আছে। মেয়েকে দেখে মনে হচ্ছে রাতে কিছুই মুখে দেয়নি। তাই আমি আপুকে বললাম, আপু তুই মনে হয় রাতে কিছু খাসনি, এখন ফ্রেশ হয়ে নে, আমি খাবার অর্ডার করতেছি। খাবার অর্ডার করলাম, আপু কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। আপু যেতে ডাক্তার রুমে প্রবেশ করলো। আমি আমার মেয়েকে বললাম, আমু তুমি একটু ওঠো, তোমার বাবাই উঠে বসবে, ডাক্তার এসছে। আমার কথা শুনে আমার মেয়ে আমার বুক থেকে উঠে পাশে বসলো। আমি উঠে বসতেই আমার হাত শক্ত করে জড়িয়ে ধরলো। ডাক্তার আমার কাছে এসে বলল, এখন কেমন বোধ করছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমার কি হয়েছিল? স্যার আপনি গত কয়েক সপ্তাহ ধরে রেগুলারভাবে চেক আপ করেননি, আর গতকাল মনে হয় আপনি কোনো বিষয়ে উত্তেজিত বা চিন্তিত হয়ে পড়েছিলেন, যার ফলে আপনার ব্রেনে এক প্রকার চাপ পড়ে আর আপনি চেঞ্জলেস হয়ে পড়েন। আমি কি আজকে বাসায় যেতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে আর নিয়মিত চেক আপ করতে হবে। ঠিক আছে। নেহা ফ্রেশ হয়ে আসলো, ডাক্তারকে দেখে বলল, কেমন আছেন ডাক্তার? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। ভাইয়াকে কি আজকে বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ পারবেন, তবে সতর্কভাবে চলতে হবে যেন কোনোভাবেই উত্তেজিত না হয়। ঠিক আছে। ডাক্তার চলে যাওয়ার পর বয়সে খাবার দিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আমার মেয়ে আর আপু একটা প্লেটে খাবার নিয়ে বসে আছে। বুঝতে পারলাম আমার কলিজা দুটো আমার হাতে খাওয়ার জন্য বসে আছে। আমি গিয়ে ওদের কাছে বসতে আমার আম্মু এসে আমার কোলে উঠে বসলো। আমি আর কথা না বাড়িয়ে দুজনকে খাইয়ে দিলাম। নেহা আমাকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে আমার আম্মু বলল, বাবা আমিও তোমাদের খাইয়ে দিব। না আম্মু, তুমি আমাকে খাইয়ে দিতে পারবে না, তুমি এখনো ছোট, আগে বড় হও। না বাবাই আমি পারবো, আমি তোমাদের খাইয়ে দিতে আমি দিব। আচ্ছা আম্মু দাও। এরপর আমার মেয়ে আমাকে তার ছোট ছোট হাতে বিড়ে নিয়ে আমার মুখে তুলে দিচ্ছে। খাওয়ানোর সময় তার ছোট্ট হাত দিয়ে আমার গালে এবং নাকে খাবার লেগে যাচ্ছে। এটা দেখে আমার মেয়ের হাসি আটকে না, ফোকলার দাঁত দিয়ে খিলখিল করে হাসছে। আমার মেয়ের হাসি যেন মুক্তা ঝরছে। কে বলবে কিছু সময় আগে এদের জীবনে অন্ধকার বিরাজ করছিল। এদের দুজনকে এই হাসিতে সারা জীবন টিকিয়ে রাখার জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দিতে রাজি। যাই হোক, অসীম আনন্দের মাধ্যমে খাওয়া দাওয়া শেষ করলাম। এদের দুজনকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। নেহাকে বললাম, আপু আজকে তুই কলেজে যাস না, রাতে তোর ঘুম জায়গা আছে, আমার আম্মুকে দেখে রাখিস। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি ফিরো। আচ্ছা। কোথা থেকে আমার মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি কোথায় যাবে? কলেজে যাবো আম্মু। আটা দাও, আর আটা তোমায় আমার জন্য তদলে টানবে। ঠিক আছে আম্মু, আর কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা বাবা। বলে কপালে একটা চুমু দিয়ে আমার কোল থেকে নেমে গেল। কলেজে এসে ক্লাস করে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কিছু কাজ করে বাসায় আসলাম। শরীরটা বেশ ভালো নেই। বাসায় এসে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিয়ে আমাকে জোরে ধরে বলল, বাবাই আমার জন্য কি এনেছো? আমি পকেটে চকলেট বের করে দিতে দিতে বললাম, আমার আম্মা আমাকে আনতে বলেছে, আমি না এনে পারি? চকলেট নিয়ে আমাকে জোরে ধরে বলল, আমার বেস্ট বাবাই। বলে কোল থেকে নেমে চিৎকার করে বলতে লাগলো, আন্টি দেখো আমার বাবাই আমার জন্য কত চকলেট নিয়ে এসেছে, তুমি নেবে? না আম্মু, তুমি খাও। না আন্নি তুমি একটা না, না হলে লাগ তুলবো। ওরে বাবা, আমার আম্মুটা দেখছি রাগও করতে জানে। তোমাকে আর রাগ করতে হবে না, দাও।
এটা আমি নিচ্ছি। আমি ওদের কাহিনী দেখতেছি আর আসতেছি। সন্ধ্যে ইতিমখানা গিয়ে মিমকে রেখে কিছুক্ষণ থেকে ওকে ঘুম পাড়িতে চলে আসলাম। পরের দিন দুজনে কলেজে গেলাম। ক্লাস করে বাইরে এসে দেখি নেহাদের ক্লাসের একটা বাজে ছেলে নেহাকে বলতেছে যেগুলো আমি নাই বললাম। ওর কথা শুনে নেহা কাঁদছে আর ছেলেমেয়েরা পাশে দাঁড়িয়ে মজা নিচ্ছে। আমি যেখানে এসেছি তা ওরা জানে না। আমার সাথে আমার বন্ধুরা ছিল, তারা মারামারির জন্য এক্সপার্ট। আমি এর কোনো কথা না বলে ওই ছেলেগুলোর উপর ঝাঁপিয়ে পড়লাম, সাথে আমার বন্ধুরাও। ওদের ইচ্ছে মতো পেটালাম। আর আপনারা হয়তো জানেন আমি আগে থেকেই অন্যায় সহ্য করতে পারি না। আমার আজকের রূপ এর আগে এই কলেজের কেউই দেখেনি। একটিবারে পুলিশ আসলো, এর মধ্যেই কে যেন কল করেছে। পুলিশ আসতেই ওই ছেলেগুলোর একজন বলল, দেখেন স্যার আমাদের কিভাবে মেরেছে। আরে শহীদ স্যার, আপনি এখানে? ব্যবসা এতিমখানা হাসপাতাল থাকার কারণে এলাকার সবাই না চিনলেও প্রভাবশালী আর ক্ষমতাশীলরা আমাকে চেনে। পুলিশ অফিসাররাও এর ব্যতিক্রম নয়। কিন্তু আমি যে কলেজে পড়ি তা জানে না আমি এই কলেজেরই ছাত্র। আচ্ছা স্যার, আমরা আসি। এদের গাড়িতে ওঠাও। ওকে স্যার। পুলিশ অফিসার সবার মুখের দিকে তাকিয়ে দেখলো সবাই কিছুটা হতাশার মধ্যে আছে, তাই বলল, তোমরা হয়তো ভাবছো আমি ওনাকে অ্যারেস্ট করলাম না কেন। শুনুন, উনি হলেন সেই শহীদ হাসান যিনি অন্যায়ের প্রতিবাদ ছাড়া কাউকে মারেন না। উনি হলেন সেই শহীদ হাসান যিনি কয়েক মাস আগে নিজের টাকায় গরিব পথ শিশুদের জন্য ইতিমখানা তৈরি করেছেন। আরও আছে তার অবদান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পুলিশের কথা শুনে সবাই অবাক। আমি বললাম, একটা কথা সবাই কান খুলে শুনে রেখো, আজ থেকে যদি কেউ কোনো মেয়েকে আর বিশেষ করে আমার বোনকে বাজে কথা বলো তার চোখ আমি তুলে নেব, সে যাই হোক, মনে থাকে জানো। এরপরে বন্ধুদের বিদায় নিয়ে নেহাকে বাসায় চলে আসলাম। দুপুরে একসাথে লাঞ্চ করে অফিসে গেলাম। এমডি সাহেবের সাথে কিছু কথা বলে হিসাবটা নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে সব কিছু দেখে শুনে বাসায় আসলাম। বিভিন্ন কাজের মধ্যে দিয়ে গেল 3 দিন। আজকে কলেজে নতুন ম্যাম আসবে আর অনুষ্ঠান শুরু হবে দুপুর 12টায়। নেহাকে নিয়ে কলেজে গেলাম। যাওয়ার পর ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু ভালোভাবে দেখে নিলাম যাতে কোনো ধরনের সমস্যা পড়তে না হয়। অতঃপর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো সেই আনন্দময় মুহূর্ত। মানে নতুন ম্যাম স্টেজে ওঠার সময় আমি আর আমার বন্ধুর স্টেজের সামনে চেয়ারে বসে থেকে বিভিন্ন দিকে লক্ষ্য রাখতেছি। হঠাৎ প্রিন্সিপাল স্যার বললেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ এখন সেই সময় উপনীত হয়েছি যেটার জন্য আমরা এই বিশাল আয়োজনের ব্যবস্থা করেছি। এখনই তোমাদের নতুন টিচার স্টেজ আসবেন আর তাকে বরণ করার দায়িত্বটা স্যার আমাকে দিলেন। আমি আর দেরি না করে স্টেজে উঠে গেলাম। আমি নিচের দিকেই তাকিয়ে ফুলের তোড়াটা ঠিক করতেছি। একটু পরে এই ছাত্রছাত্রীরা তালি দিতে লাগলো। বুঝলাম কেউ একজন স্টেজে উঠেছে। ভাবলাম ম্যাডাম হবে। এখন নতুন ম্যামকে বরণ করে নেওয়ার জন্য সাইদ হাসান সাহেবকে অনুরোধ জানাচ্ছি। আমি ফুলের তোড়া হাতে নিয়ে পিছনে ফিরে নতুন ম্যামের দিকে তাকাতে অবাক হয়ে গেলাম। আমার মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি কাকে দেখছি? এটা কি করে সম্ভব? ম্যাম আর কেউই নন, ম্যাম হলো আমার এক্স গার্লফ্রেন্ড সামিয়া। সামিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সামিয়া হয়তো ভাবতেছে যে আমি এখানে কেন। সাইদ হাসানকে আমি আবারও অনুরোধ করতেছি নতুন টিচারকে বরণ করে নেওয়ার জন্য। প্রিন্সিপাল স্যারের কথায় আমার ধ্যান ভাঙলো। আমি কাঁপা হাতে সামিকে ফুলের তোড়া দিয়ে যত দাঁড়াতে সম্ভব হয়েছে স্টেজ থেকে নেমে আসলাম। আমাকে এভাবে নেমে আসতে দেখে উপস্থিত শিক্ষক এবং শিক্ষার্থীরা কিছুটা অবাক হয়ে গেল। আমি স্টেজ থেকে নেমে এসে ক্যাম্পাসের বকুল গাছের নিচে বসে পড়লাম। এখানে কেউই নেই, এমন নিরিবিলি পরিবেশ নয়। একটু দূরে সাউন্ড বক্স বাজতেছে আর এই সাউন্ড বক্সের মাধ্যমে বেশি আসতেছে সামি নামের অবিশ্বাসীর কথা। সামি লেকচার দেওয়ার পর প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ লেকচার দিলেন, তারপর অনুষ্ঠান শেষ করে দিলেন। আমি বসে থেকে ভাবতেছি সামি এখানে কেন? সামিয়া কি আমাদের ইংলিশ ম্যাম? আর সে এখানে বা কেন জয়েন করলো? সেই স্বার্থপর শহরের তো ভালোই কলেজ ছিল না। আর ভাবতে পারতেছি না, মাথাটা ব্যথা করতে শুরু করলো। হঠাৎ করে কেউ যেন আমার কাঁধে হাত রাখলো। পিছনে ফিরে দেখি ইকবাল আমার কাঁধে হাত রেখে আছে। সাকিব আর ইকবালের পাশে দাঁড়িয়ে আছে। ইকবাল আমাকে বলল, জাহিদ, তোর কি হয়েছে? এখানে একাই বসে আছিস কেন? না রে দোস্ত, তেমন কিছু না, মাথাটা একটু ব্যথা করতেছে। সত্যটা বলা যাবে না এদের। আচ্ছা চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমি ঠিক আছি। শাহিদ, তোকে প্রিন্সিপাল স্যার দেখা করতে বলেছেন। যাচ্ছি, আমার সাথে তোরাও চল। চল। ওদের সাথে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। দরজায় গিয়ে বললাম, মে আই কামিং স্যার? এসো। আমি রুমের ভিতরে ঢুকে গেলাম। স্যার সামনে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার সাইদ, তুমি তখন স্টেজ থেকে নেমে গেলে আর আসলে না কেন? স্যার, তখন আমার মাথায় ব্যথা শুরু হয়েছিল আর আপনি তো জানেন আমার মাথায় প্রবলেম আছে। ঠিক আছে, তবে তুমি আমাকে বললেই ডাক্তারকে বলতাম। সমস্যা নেই স্যার। আর কোনো কাজ আছে কি? না নেই, তুমি বাসায় যাও আর কালকে একটু তাড়াতাড়ি কলেজে এসো।
আচ্ছা স্যার। স্যারের রুম থেকে বের হয়ে বন্ধুদের বিদায় দিয়ে নেহার কাছে গেলাম। নেহার কাছে যেতে দেখি নেহা আর ওর কিছু বান্ধবী বসে থেকে আড্ডা দিচ্ছে। আমি নেহাকে বললাম, আপু বাসায় যাবে না এখন? হ্যাঁ ভাইয়া চল। তারপর ওকে বিদায় দিয়ে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করলাম, জোহরের নামাজ পড়ে দুই ভাই বোন একসাথে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে নেহার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে একটু ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ পর লগ আউট করে রেখে দিলাম। সন্ধ্যায় ইতিমখানায় গেলাম। সেখানে আমার মেয়েকে নিয়ে কিছু সময় আড্ডা দিলাম। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে আসতে যাব, ঠিক তখনই মেয়ে দুই হাতে আমার ডান হাতে জড়িয়ে ধরে বলল, বাবাই আমি তোমার হাতে থাকবো, তুমি দেও না। আম্মু আমি তোমার মাথায় হাত বুলিয়ে আদর করে দিই আর তুমি ঘুমিয়ে যাও। না, তুমি আমার হাতে ঘুমাবে। বলে কান্না করতে লাগলো। আমি আমার মেয়ের কান্না সহ্য করতে না পেরে ওকে নিয়ে বাসায় আসলাম। আর আমি এই এতিমখানায় ঘুমাতে পারবো না। এটার বেশ কয়েকটি কারণ আছে। আরেকটা কথা, আমি যদি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসি তাহলে সকালে উঠে কান্না করে দেবে, কারণ সকালে দেখবে যে আমি আর পাশে নেই। আর আমার মেয়ের এই বয়সে আল্লাহর রহমতে ব্রেন শক্তিটা বেশি। মেমকে নিয়ে এতিমখানা থেকে বাইরে বাইকের কাছে আসলাম। আজকে নিয়ে আসিনি আমার সাথে, ওর নাকি শরীর খারাপ, তাই আমি আনিনি। যাই হোক, আমি বাইক উঠে আমার মেয়েকে আমার সামনে বসে নিলাম। ছোট বাচ্চা পিছনে বসে রাখা উচিত নয়। এরপরে মেয়ের সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই নেহা এসে দরজা খুলে দিল। মিম নেহাকে দেখে আমার কোল থেকে নেমে ওর আন্টিকে জড়িয়ে ধরে বলল, আন্নি, আজকে আমি তোমার কাছে থাকবো। ঠিক আছে আম্মু, এসো। এরপর সবাই একসাথে মানে নেহা, মিম আর আমি ডিনার করতে বসলাম। মিম আগেই খেয়েছে, তারপর নাকি আমার সাথে খাবে। আমার মেয়ে তো খাবে না, আমার সাথে শুধু দুষ্টুমি করবে। খাওয়া দাওয়া শেষ করে নেহা রুমে ঘুমোতে গেল আর আমি আমার মেয়েকে নিয়ে আমার রুমে ঘুমোতে আসলাম। রুমে এসে আমি শুয়ে পড়তেই আমার মেয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আমি এর মাথায় হাত বুলিয়ে দিয়ে বিভিন্ন গল্প শোনাচ্ছি আর সে আমার গল্প শুনে ফোকলা দাঁত দিয়ে হাসতেছে। একটু পরে দেখি আমার মেয়ে আর হাসতেছে না, নড়াচড়াও করছে না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি মেয়ে আমার পরম সুখে ঘুমাচ্ছে। আমি এর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওর মাঝে এক অজানা সুখ অনুভব হয় মনের গহীনে। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল সামের কথা মনে পড়তেই। আমি তো এখানে একাই ভালো আছি, কেন তুমি আবার সেই পুরনো ক্ষতটাকে জাগিয়ে দিচ্ছ? আমি তো আর চাই না তোমাদের মতো অবিশ্বাসীদের কাছে ফিরে যেতে। আমি তো একটা বোন আর একটা টুকটুকে মেয়ে পেয়েছি, তোমাদেরকে আর আমি চাই না, তোমাদেরকে আর আমি চাই না। বাবা মায়ের কথাটা ভাবতেই বালিশটা ভিজে গেল। ঘুমিয়ে পড়লাম। সকালে আমার মেয়েটাকে ঘুম থেকে উঠলাম। বাবাই, ও বাবাই, ও তো থটাল হইতে। হ্যাঁ আম্মু, উঠতেছি। উঠে ফ্রেশ হয়ে তিনজন নাস্তা করলাম। নাস্তা করার সময় নেহা বলল, ভাইয়া আজকে আমার আম্মুটাকে কলেজে নিয়ে চলো। আম্মু তুমি কি আমার কলেজে যাবে? যাবো, তবে আমাদের চকলেট কিনে দিতে হবে। আচ্ছা আম্মু, দিব, চলো। এরপর আমার মেয়েকে ভালো কাপড় পরিয়ে দিলাম। হাজার হলেও আমার প্রিন্সেস বলে কথা। যাই হোক, আমার মেয়ে আর বোনকে নিয়ে কলেজে গেলাম। কলেজে পৌঁছতে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে বললাম। আমি বাইক পার্ক করে ওদের কাছে গেলাম। এরপর ওদিনে ক্যান্টিনে গেলাম। আমার বন্ধুরা এখনো আসেনি। আমরা একটা টেবিলে বসলাম, আমি আর নেহা, দুইজন দুই পাশে আর আমার প্রিন্সেস মাঝখানে। অবশ্যই তো কেউ দেখলে আমাদেরকে একটা ফ্যামিলি ভাববে। অনেক সময় ধরে আমরা তিনজন বসে থেকে খাওয়া দাওয়া আর আড্ডা দিতে লাগলাম। উঠে আসতে যাব, তখন আমার মেয়েকে বললাম, আম্মু তুমি আর কিছু খাবে? আইসক্রিম খাবো। আমি ওয়েটারকে বলে আইসক্রিম আনাই। আইসক্রিম এনে আমার মেয়েকে দিলাম। সে পরম আনন্দে খাচ্ছে। আমি নেহা ওর খাওয়া দেখে আসতেছি, কারণ আমার মেয়ের কালো নাক মেখে গেছে আইসক্রিমে। আমার মেয়ে আমাকে বলল, বাবাই তুমি আমার আইসক্রিম খাবে? না আম্মু। আচ্ছা বাবাই। আমরা তিনজন এমন টেবিলে বসে আছি যেখানে কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে গেটের সব ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা অনায়াসে আমাদের দেখতে পাবে। আমি আমার মেয়েকে বললাম, মামনি আর কিছু খাবে? না বাবাই, আর খাবো না। বাহ, ভালোই তো সংসার শুরু করেছো। পিছনে ফিরে দেখতে তো আমার হাত পা অবশ হয়ে গেল, কারণ পিছন থেকে সামিয়া কথা বলল। হাঁটতে হাঁটতে আমাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। সামিয়াকে দেখে নেহা সালাম দিল, কিন্তু সামিয়া জবাব দিল না। সামিয়া আমাকে প্রশ্ন করলো, তাহলে বিয়ে করে ফেলেছো? মেয়েও একটা আছে, খুব কিউট তো। আর এটাকে? নেহাকে উদ্দেশ্য করে বলল, তোমার বউ? বেশ ভালোই মানিয়েছে দুজনকে, কবে বিয়ে করলে? সামিয়ার কথা শুনে নেহার আমি অবাক হলাম। সামিয়ার কথা শুনে বোঝা যাচ্ছে সে খুব কষ্টে কথাগুলো বলল। তাহলে কি সামিয়া আমাকে ভালোবাসে না? এই হতে পারে না। আমি চুপ করে এসে ভাবতেছি। আবার সামিয়া বলল, কি হলো বললে না যে কবে বিয়ে করেছো? নেহা এবার বলতে লাগলো, ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে। আবারও কোথায় ভুল? তোমাদের পারিবারিক কথা জিজ্ঞেস করাটা?
না ম্যাম, আপনি যা ভাবছেন তা নয়। উনি আমার হাজবেন্ড নয়, উনি আমার ভাইয়া। আমাকে রাস্তা থেকে তুলে এনে বোনের মর্যাদা দিয়েছে। সামিয়া নেহার কথা শুনে আকাশ থেকে পড়ল। তারপরেও নিজেকে স্বাভাবিক রেখে বলল, তাহলে এই বাচ্চাটাকে? ভাইয়ার একটা এতিমখানা আছে, আর সেখানে প্রায় বছর আগে একটা মহিলা এই বাচ্চাটাকে ভাইয়ার কাছে দিয়ে যায়। আর আমি নেহাকে বলতে না দিয়ে বললাম, নেহা চুপ কর, আর কাউকে যেন বলবি না মিম আমার মেয়ে নয়, মিম আমার মেয়ে, বুঝলি? আচ্ছা ভাইয়া। চল। আম্মু, তুমি তোমার আন্টির সাথে যাবে নাকি আমার সাথে যাবে? বাবা, আমি তোমার সাথে যাবো। চলো আম্মু। এরপর নেহাকে ওর বান্ধবীদের কাছে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আমার বন্ধুদের কাছে গেলাম। ওদের কাছে যেতে ইকবাল মিমকে কোলে নিয়ে আদর করতে লাগলো। কেমন আছেন আন্টি? আমি ভালো আছি। আমার ভাতিজি কেমন আছে? বাবা, ভাতি দিদি? তুমি আমার মেয়ে, আর তোমার আঙ্কেলের কাছে ভাতিজি, বুঝেছ আম্মু? বাবা। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাসে সবাই মিমকে চেনে, মিম বলতে ওরা পাগল। যাই হোক, প্রথম ক্লাস করলাম। দ্বিতীয় ক্লাসে নাকি ইংলিশ হবে। একটু পরে প্রিন্সিপাল স্যারের সাথে সামিয়া ক্লাসে ঢুকলো। সরি, এখন তো আর সামিয়া বলা যাবে না, এখন ম্যাম বলতে হবে। ক্লাসে ঢুকেই স্যার পরিচয় করে দিলেন। এরপর সামিয়াও কিছু বলল, তবে আমি একটা বিষয় অবাক হলাম। আর তা হলো, সামিয়ার নাম বলার সময় বলল, আমার নাম মিস সামিয়া, তার মানে সিঙ্গেল। ওহ, সিঙ্গেল হোক আর মিঙ্গেলই হোক তা আমার দেখার বিষয় নয়। এরপর প্রিন্সিপাল স্যার কিছু নীতি কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার সময় বললেন, মিস সামিয়া, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আপনি সাইদ হাসানকে বলবেন। সাইদ হাসান হলো এই ক্লাসের ফার্স্ট বয়। ওকে স্যার। আমি প্রিন্সিপাল স্যারের কথা শুনে খুব খারাপ লাগলো। আমার কথা কেন তাকে বলতে হবে? আমি স্যারে কি আর কেউ নেই? তবে এটা যদি অন্য কোনো টিচারের জন্য বলতেন তাহলে আমার মনে আনন্দ জাগত, কিন্তু সামিয়ার জন্য আনন্দটা বেদনায় পরিণত হয়েছে। কেননা আমি আর চাই না ওর মতো অবিশ্বাসী মায়ের নিজেকে জড়াতে। যাই হোক, এবার ইংলিশ ম্যাম তার পরিচয় দিতে লাগলেন। নিজের পরিচয় দেওয়ার পর তিনি সকল ছাত্রছাত্রীদের পরিচয় নিচ্ছেন। এবার আমার পালা। আমি সামনের বেঞ্চে বসেছিলাম, আর ম্যাম পেছন বেঞ্চ থেকে পরিচয় নেওয়া শুরু করেছেন। ম্যাম আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই ছেলে, তোমার নাম কি? আমি কিছুটা অবাক হলাম। আমার নাম জানার পরে জিজ্ঞাসা করতেছে, হয়তো বা ভুলে গেছে আমার মতো চরিত্রহীনের কথা। এসব ভাবতেছি, তখন আবার বলল, কি হলো, নাম বলো। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, শাহিদ হাসান শাহী। তবে কেউ চরিত্রহীন উপাধিও দিয়েছিল। আমার এই কথা শুনে ম্যাম কিছুটা অনুশোচনা বোধ করলো। তোমার গার্লফ্রেন্ড আছে? ম্যামের প্রশ্ন শুনে আমি সহ ক্লাসের সকল ছাত্রছাত্রী অবাক হয়ে গেলাম। ম্যাম বলে কি? ছিল, কিন্তু এখন নেই। নাই কেন? জানতে চাচ্ছেন না কেন? তাহলে শুনুন। একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম, সে ছিল একজন অবিশ্বাসী। কি? আমিও অবিশ্বাসী? ম্যামের এমন আচরণ দেখে ছাত্রছাত্রীরা কিছুটা আশ্চর্য হয়ে গেল। ইকবাল আমার পাশে বসেছিল। ইকবাল বলল, ম্যাম, আপনি রেগে যাচ্ছেন কেন? ম্যাম কিছুটা অপমান বোধ করলো। আমি আবার বলতে শুরু করলাম, কারণ আজকে আমি সামিকে বলতে চাই তার প্রতি আমার জমান অভিমানের কথাগুলো। বলতে গেলে সেই ছিল আমার বর্তমান, সেই ছিল আমার ভবিষ্যৎ। তাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের প্রতি চোখ তুলেও তাকাইনি। সে আমাকে ভালোবাসতো কিনা জানি না, তবে আমার প্রতি তার বিশ্বাসটা ছিল খুবই ক্ষুদ্র পরিমাণে, যেটা দ্বারা আমার জন্য তার ভালোবাসাটাকে টিকে রাখতে পারেনি। কোনো এক অপবাদে সে আমাকে চরিত্রহীন উপাধি দেয়। সেই থেকে আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করিনি। যদি এই মেয়ে আমাকে সেই অবিশ্বাসী প্রতারকের মতো চরিত্রহীন উপাধি দেয়। এক নিঃশ্বাসে নিচের দিকে তাকিয়ে বলে দিলাম, ম্যাম, আমি কি বসতে পারি? বসো। ম্যাম তার চেয়ারে বসতে আমার মেয়ে বলল, বাবা, এটা তোমার কি হয়? ম্যামকে দেখিয়ে বলল, আমার মেয়ের কথা শুনে আমি তো বোকা বনে গেলাম। কি বলবো আমার মেয়েকে? এসব ভাবতে রিয়াদ বলল, মামুনি, এটা তোমার বাবাইয়ের ম্যাম হয়। যাক, বাসলাম। শালা রিয়াদ, তুই তো আর জানিস না ভাই, এটা আমার সে এক্স গার্লফ্রেন্ড। যাই হোক, সামিয়ার ক্লাসটা কোনো মতো শেষ করলাম। ক্লাসের সময় বারবার সামি আমার দিকে তাকাচ্ছিল, আর আমি আর চোখে তা দেখতেছি। ক্লাস শেষ করে মিমকে নিয়ে নেহার ক্লাসে গেলাম। গিয়ে দেখি স্যার ক্লাস নিচ্ছেন। আমি আমার মেয়েকে নিয়ে ক্লাসের বাইরে অপেক্ষা করতে লাগলাম। একটু পর নেহা বের হয়ে আসলো। নেহা আমার মেয়েকে কোলে নিল। এরপর আমরা তিনজন ক্যান্টিনে গেলাম। সেখানে কিছু খাওয়ার পরে বাসায় আসলাম। তবে সামির সাথে দেখা হয়নি। বাসায় এসে আমার মেয়েকে গোসল করে দিয়ে আমিও গোসল করলাম। এরপরে নামাজ পড়লাম। নামাজ পড়ার সময় আমার মেয়েও আমার পাশে এসে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়ে তিনজন মিলে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করার পর দুপুরে ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল 15 দিন। এই 15 দিনে প্রতিদিন ক্লাসে সামিয়া আমার দিকে তাকিয়ে থাকতো। আর এই সন্ধ্যায় এতিমখানায় গেলাম। সেখানে একটা নতুন মহিলাকে বাচ্চাদের দেখাশোনা করার জন্য রেখেছি। তার সঙ্গে কিছু কথা বলে আমার মেয়েকে নিয়ে আমার বাসায় আসলাম। এখন থেকে আমার বাসায় মিমকে রাখবো, আর আমার নেহার কলেজ টাইমে এতিমখানায় রেখে আসবো।
বাসায় তো আর ছোট বাচ্চাকে একা রেখে যাওয়া যাচ্ছে না। তাছাড়া সেখানে কিছু সময় ছেলে মেয়েদের সাথে থাকলে একাকিত্বটা থাকবে না। আর আমার মেয়েকে আমার বাসায় নিয়ে আসার কারণ হলো, কয়েকদিন আগে এতিমখানায় খালাটা মারা গেছে। আসলে তার লিভার ক্যান্সার ছিল, যেটা মৃত্যু 2 দিন আগে ধরা পড়েছে। তিনি ছিলেন খুব নরম এবং মিশুক মানুষ। তার কোনো সন্তান না থাকায় সে এতিমখানা ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো দেখতেন। আর আমার মেয়ে ছিল এতিমখানায় বয়সের দিক দিয়ে সব থেকে ছোট। আর এখনকার এই মহিলা বর্তমানে যেটা আছে, যদি আগের তুলনায় বিপরীত হয় তাহলে মুশকিল। আর এই জন্য আমার মেয়েকে আমার বাসায় নিয়ে আসলাম। অপরদিকে স্বামী ভাবতেছে, আসলে কি শাহিদ রিপার সাথে এরকম কাজ করার চেষ্টা করেছিল, আর আমি এখানে কেন? না, এটা রহস্য তাকে বের করতে হবে। এটা জানার জন্য সে নেহাকে জিজ্ঞেস করার প্রয়োজন। কালকে কলেজে তাকে জিজ্ঞাসা করবে ভাবলো। আমি, নেহা আর আমার মেয়ে একসাথে ডিনার করে রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে কলেজের জন্য বের হলাম। মিমকে সাথে নিয়ে ওকে এতিমখানা বাচ্চাদের কাছে রেখে নেহা আর আমি কলেজে গেলাম। কলেজে পৌঁছে নেহাকে ওর বান্ধবীদের কাছে পৌঁছে দিয়ে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। সামিয়া নেহাকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে নেহা আসতেছে। এই তো নেহা আসতেছে। নেহা, তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। জি ম্যাম, বলুন। নেহা, তোমার ভাইয়ের সম্পর্কে আমাকে কিছু বলবে? আমার ভাইয়ের সম্পর্কে কি জানতে চাইছেন আপনি? এখানে না, তুমি আমার অফিস রুমে আসো। আচ্ছা ম্যাম, চলুন। সামিয়া অফিস রুমে যায়। আচ্ছা নেহা, আমার জানা মতে তোমার ভাইয়ের কোনো বোন নেই, তাহলে? সামিয়াকে আর বলতে না দিই, আপনি জানতে চাচ্ছেন আমি তাহলে কোথায় থেকে আসলাম? আপনি ঠিকই ভেবেছেন। আমার ভাইয়া আমাকে একটা হাসপাতাল থেকে নিয়ে এসে বোনের মর্যাদা দিয়েছে। ও, তোমার ভাইয়ের মা বাবাকে? আমার ভাইয়ার বাবা হলেন এই দেশের টপ ব্যবসায়ী, আর তার একটা হাসপাতালও আছে। আজ থেকে প্রায় 1.5 বছর আগে ভাইয়ার বাবা মৃত্যুবরণ করেন, আর সেই সময় থেকে ভাইয়া এসব একাই দেখাশোনা করে। তুমি কবে থেকে তোমার ভাইয়ের সাথে আছো? 1 বছরের বেশি থেকে। কিন্তু ম্যাম, আপনি সব কেন জানতে চাচ্ছেন? তেমন কিছু না। কি ব্যাপার ম্যাম, সামথিং নাকি? বেশি পেকেছো। আপনার যদি সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন। আর জানেন কি ম্যাম, আমার ভাইয়াটা না খুব ভালো। এইরকম একটা ভাই পেয়ে আমি খুবই খুশি। কোনোদিন কোনো মেয়ের সাথে বাজে বিহেভ করেনি। আপনি যদি আমার ভাইকে জীবনসঙ্গী হিসেবে পান তাহলে আপনি খুবই লাকি হবেন। আমার তো মন বলে তোমার ভাইয়া খারাপ নয়, তারপরেও কেন যে সেদিন এরকম ব্যবহার করতে গিয়েছিলাম। ম্যাম কিছু বললেন? না, তুমি যাও, সাহায্য লাগলে বলবো আমি। আর তোমার ফোন নাম্বারটা দাও। আচ্ছা ম্যাম, ফোন নাম্বার তুলুন 0172976। আসি তাহলে ম্যাম। আচ্ছা, যাও। নেহা সামির রুম থেকে যাওয়ার পর সামি হাতে কলম করেছে আর ভাবতেছে, নেহার কাছে তো অনেক কিছুই জানতে পারলো, তবে শাহিদের বাবাকে কিভাবে আসলো এখানে এটা জানতে হবে। আর এটা জানার জন্য এমন কারোর কাছে যেতে হবে যে আমার ব্যাপারে সব কিছু জানে। এটা কি হতে পারে? প্রিন্সিপাল স্যার বলতে পারবে, কারণ শুনেছিল আমি এই কলেজে 3 বছর আগে ভর্তি হয়েছি। তার মানে আমার আর শাহিদের ভুল বোঝাবুঝির পরই থেকে এখানে আছে। সামিয়া দেরি না করে প্রিন্সিপাল স্যারের রুমে গেল। মে কাম ইন স্যার? ইয়েস, আসো মিস সামিয়া। স্যার, আপনার সাথে জরুরি কথা ছিল। বলো। স্যার, শাহিদ কবে থেকে এখানে লেখাপড়া করতেছে, আর ওর বাবাকে? কেন, তা জেনে তুমি কি করবে? আমার খুব প্রয়োজন ছিল স্যার, বলুন প্লিজ। তাহলে শোনো। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। সামিয়া নিজের রুমে এসে ভাবতে লাগলো, সব ক্লিয়ার, এখন শুধু জানতে হবে শাহিদ কি সত্যি রিপার সাথে। না, তার মন বলছে শাহিদ এরকম কিছুই করেনি। এটা জানতে হলে তাকে আবার রাজশাহীতে যেতে হবে, শাহিলের বাবা মার কাছে। এর জন্য 2 দিন আমাকে কলেজ থেকে ছুটি নিতে হবে যে করে হোক, আর দেরি করলে চলবে না। আপনাদের হয়তো আগে বলা হয়নি যে রাজশাহী আমার আর সামিয়ার বাসা। সামিয়া দেরি না করে প্রিন্সিপাল স্যারের রুমে গেল। স্যার, আমার 2 দিন ছুটির প্রয়োজন। কেন? স্যার, রাজশাহী যাব। কিন্তু তোমার তো এখনো 1 মাস হয়নি। প্লিজ স্যার। ওকে, তবে 2 দিনের বেশি নয়। ধন্যবাদ স্যার। এরপরে সামিয়া তার অফিসে গিয়ে এসে বাসায় ফোন করলো, বললো যে সে আজকে বাসায় যাবে। আমি ক্লাস শেষ করে নেহাকে নিয়ে ক্যান্টিনে গেলাম। নেহাকে নিয়ে যেতে দিয়ে ফুচকা খাইয়ে দিচ্ছি, আর অন্যদিকে সামিয়াটা দেখে আগে ফসতেছে আর মনে মনে বলতেছে, কই আমাকে তো একদিনে তুলে খাওয়ানি, আর আজকে বোনকে পেয়ে দোয়া করি তোর বউ যেন না হয়। ছি, এটা কি বললাম? আমিও যদি বউ না হই তাহলে আমার কি হবে? আমি পাগল হয়ে গেলাম। এইসবই ভাবছিল সামিয়া। আমি নেহাকে নিয়ে এতিমখানায় গেলাম। সেখানে গিয়ে মিমকে নিয়ে বাসে আসলাম। লাঞ্চ করে অফিসে গেলাম, সেখান থেকে হাসপাতালে গেলাম।
সবকিছু দেখাশোনা করে বাসায় ফেললাম। নিত্যদিনের ন্যায় পরের দিন আবার কলেজে গেলাম। আজকে সামিয়াকে দেখলাম না। প্রিন্সিপাল স্যার এসে বলল ম্যাম নাকি 2 দিনের ছুটি নিয়েছে, এই 2 দিন অন্য স্যার ক্লাস নেবেন। উফ বাবা, বাঁচলাম এই 2 দিন। সামিয়া রাজশাহী পৌঁছে বাস থেকে নেমে নিজের বাসায় চলে যায়। সামিয়ার মা বাবা তাকে দেখে খুবই খুশি হয়, কিন্তু সামিয়ার মনে এখন শুধু অশান্তি বিরাজ করতেছে। সবাই বসে আছে 3 জন। হঠাৎ সামিয়ার বাবা বলল, সামিয়া, আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি। তুমি যদি রাজি থাকো তাহলে আমরা বিয়ের কথা বলতে পারি। এই কথা শুনে তো সামিয়া রেগে গিয়ে ওর বাবাকে বলল, আব্বু আমি এখন বিয়ে করব না। এই কথা তোমাদের আর কতবার বলতে হবে? ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। সামিয়ার মা বাবা আর কোনো কথা বললেন না, কারণ তারা জানে তার মেয়ে এমনি এমনি রেগে যায় না। আর যখন রেগে যায় তখন কেউ তার রাগ থামাতে পারে না। মা বাবার সাথে কিছু কথা বলে আর এক মুহূর্ত দেরি না করে আমার বাসায় যাওয়ার জন্য বের হলো। আমার বাসায় পৌঁছে গেট দিয়ে ঢুকতে দেখে আমার মা বাবা, ভাইয়া ভাবি আর ভাইয়ের কোলে ছোট্ট একটা বাচ্চা, মনে হয় আমার ভাইয়ের ছেলে। এই 5 জন তাদের এই প্রাইভেট কারে উঠতেছে। সামিয়া তাতে সামনে যেতেই আমার বাবা আর ভাইয়া তাকে দেখে গাড়ি থেকে নেমে এসে বলল, এই মেয়ে, তুমি সামিয়া না? আর ওদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ ভাইয়া, আমি সামিয়া আর আপনাদের কাছেই এসেছিলাম। আমাদের কাছে এসেছো? আর এতদিন কোথায় ছিলেন? আসলে শাহিদকে যখন বাসা থেকে বের করে দিয়েছিলেন তখন শাহিদের কথা ভাবতে ভাবতে শাহিদের মা অসুস্থ হয়ে পড়ে। ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, কথাও বলতো না। একসময় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। ডক্টর শাহিদের মাকে দেখে বলে, রোগী প্যারালাইসিস হয়েছে, বেশি চিন্তা করার জন্য এরকম হয়েছে। তবে বাইরে নিয়ে গেলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে, তবে আল্লাহ ভরসা। ডাক্তারের কথা শুনে সবাই ভেঙে পড়ে। সাইম আহমেদ ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, ডক্টর, কোন দেশে নিয়ে গেলে আমার আম্মুকে সুস্থভাবে ফিরে পাবো? সিঙ্গাপুরে নিয়ে যান, সেখানে প্যারালাইজড রোগীদের জন্য অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে। আর সেখানে আমার একটা বন্ধু আছে, আপনারা যদি নিয়ে যেতে চান তাহলে আমি আমার বন্ধুকে বলতেছি। সাইম আহমেদ ও আমজাদ চৌধুরী হ্যাঁ সম্মতি দিয়ে বললেন, আপনি ব্যবস্থা করুন প্লিজ। ঠিক আছে। এরপরে শাহিদের মাকে নিয়ে শাহিদের সব পরিবার মানে শাহিদের ভাই ভাবি আর আব্বু তার মায়ের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পাড়ি জমান। সেখানে প্রায় 7 মাস থাকার পর শাহিদের আম্মু মোটামুটি সুস্থতা লাভ করে। তারপর তাকে নিয়ে সব পরিবারে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে আসে। আর সিঙ্গাপুরে থাকা অবস্থায় সাইম আহমেদ অথবা তার আব্বু আমজাদ চৌধুরীর মাঝে মাঝেই দেশে আসতেন নিজেদের বিজনেস দেখাশোনা করার জন্য। ফ্রি টাইমে আবার সিঙ্গাপুর যেতেন। আর কলেজে সামিয়া যেদিন শাহিদকে ভুল বুঝে চরিত্রহীন উপাধি দিয়েছিল সেদিন শাহিদ সামিয়ার কাছ থেকে চলে যায়। শাহিদ তার কাছ থেকে চলে যাওয়ার পর সামিয়া বাসায় এসে কান্না শুরু করে, শুধু কান্নাই করে। একদিন কেটে যাওয়ার পরও সামিয়া কিচ্ছু খায় না, শুধু রুমে বসে থেকে শাহিদের একটা ছবি বুকে নিয়ে কান্না করতে থাকে। একমাত্র মেয়ের এমন বিহেভ দেখে সামিয়ার মা বাবা সিদ্ধান্ত নেয় যে মেয়েকে নিয়ে তারা তার নানুর বাড়ি সিলেটে যায়। তারপর তারা সিলেট যায় আর সেখানে বেশ কয়েকদিন থাকে। সিলেটে সামিয়া স্বাভাবিকভাবেই ছিল। তাকে নিয়ে তার মা বাবা আবার রাজশাহী আসে। সামিয়া বাসায় এসে শাহিদের বাসার সামনে যায়, দেখে তাদের বাসায় তালা দেওয়া। সামিয়া আর জানতো না শাহিদের পরিবার সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছে। এর কয়েকদিন পরে সামিয়ার বাবা ট্রান্সফার হয়ে চট্টগ্রামে আসেন। সামিয়ার বাবা একজন সরকারি ডাক্তার। চট্টগ্রামে তার পরিবারকে নিয়ে থাকতে শুরু করেন, যার ফলে সামিয়ার সঙ্গে আর শাহিদের পরিবার কারো দেখা হয়নি। সামিয়া কলেজে চাকরি হওয়ার আগেই সামিয়ার বাবা আবার রাজশাহীতে ট্রান্সফার হয়ে আসেন। রাজশাহীতে এসে সামিয়া জানতে পারে যে শাহিদের পরিবার এখানে থাকে, কিন্তু শাহিদ থাকে না। তবে সামিয়া আর শাহিদের কোনো খোঁজ খবর নেয়নি, কারণ শাহিদের প্রতি সামিয়ার একটা ঘৃণা তৈরি হয়েছিল। যাই হোক, বর্তমানে আসি। আসলে ভাইয়া বাবার ট্রান্সফারের জন্য আমরা চট্টগ্রাম চলে গিয়েছিলাম। ও তো আমাদের। শাইমা আহমেদের কথা শেষ না হতেই আমজাদ চৌধুরী বলল, আরে সামিয়া মা যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। তো কোথায় যাচ্ছ? আপনাদের বাসায় এসেছিলাম। কি প্রয়োজন মা বলো? আসলে আঙ্কেল শাহিদ কোথায় আছে বলতে পারবেন কি? না মা, আমরা জানি সেদিন বাসা থেকে বের করে দিয়েছিলাম, আর দেখা হয়নি। কেন, কি হয়েছে? তুমি ওই পাপিষ্টার কথা জিজ্ঞাসা করতেছো কেন? যে তোমার বিশ্বাস, তোমার পবিত্র ভালোবাসা মর্যাদা দেয়নি, তার কথা বলতেছো কেন? না আঙ্কেল, এমনি, সত্যটা বলা যাবে না। আপনারা কোথায় যাচ্ছেন?
আসলে মা, আমার বন্ধুর মেয়ের ব্রেন টিউমার হয়েছে। ডক্টর বলেছেন বাঁচার সম্ভাবনা কম, তবে আজ এত অপারেশন করতে হবে। এতে যদি ভালো হয় তাহলে হবে, নইলে মারা যাবে। তাই আমার দেখা করতে চাচ্ছি। ও তুমি চেনো মনে হয় রিপা ছিল যে, যাকে আমার ছেলে রেপ করার চেষ্টা করেছিল। সে, তুমি যাবে কি আমাদের সাথে? রিফার কথা শুনে সামিয়া যাওয়ার জন্য রেডি হয়, কারণ সামিয়া এখন বুঝতে পারছে শায়দ কোনোভাবেই এই কাজ করেছিল না। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর এই ব্যাপারটা সে রিপার থেকে জানতে পারবে। যদিও রিপা অসুস্থ, তারপরেও জিজ্ঞাসা করবে। সামিয়া গাড়িতে উঠে বসতেই শাহিদের আম্মু তাকে নানান প্রশ্ন করে। এতদিন কোথায় ছিল, এখন কি করে? আমার ছেলে অপরাধ করেছে, কিন্তু আমরা তো অপরাধ করিনি, তারপরেও কেন আমাদের বাসায় আসা হয়নি, ইত্যাদি ইত্যাদি। সামিয়া মিসেস সাইম আহমদকে জিজ্ঞাসা করলো, ভাবি এই বাচ্চাটাকে? এটা আমাদের কলিজার টুকরা ছেলে সন্তান। খুব মিষ্টি তো। নাম কি আর বয়স কত? নাম রেখেছি আব্দুল্লাহ আল রাফি চৌধুরী, আর বয়স 1.5 বছর চলছে। খুব সুন্দর নাম। দিন আমার কোলে দিন, আমি একটু নিই। মিসেস সাইম আহমেদ তার ছেলে আব্দুল্লাহ আল রাফি চৌধুরী সামিয়া কোলে দিল। সামিয়া আব্দুল্লাহ আল রাফি চৌধুরীকে কোলে নিয়ে আদর করতেছে আর ভাবতেছে, বাহ, এক ভাইয়ের মেয়ে সন্তান আর অন্যজনের ছেলে সন্তান। একজন বিয়ে করে ছেলে সন্তানের বাবা হয়েছে, আর অন্যজন বিয়ে না করেই মেয়ে সন্তানের জনক হয়ে গেছে। বাহ, কি লাকি লাইফ। যত সব আমার লাইফ, না পেলাম স্বামী আর না পেলাম সন্তান। সুখ এবং দুঃখের কথাবার্তা বলতে বলতে গাড়ি রাজশাহী মেডিকেল হসপিটালের সামনে দাঁড়িয়ে গেল। গাড়ি থেকে নেমে ওরা সবাই রিপাকে দেখতে গেল। রিপাকে রাখা হয়েছে 113 নম্বর রুমে, যেটা আগে থেকেই আমজাদ চৌধুরী জানতেন, যার জন্য ওদের পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি। রিপার কেবিনের সামনে দেখে রিপার ভাই রিপন দাঁড়িয়ে আছে। সামিয়াকে দেখে সে কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু সে এই বিষয়ে বেশি মাথা ঘামালো না। আমজাদ চৌধুরীকে রিপার বাবা এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, কারণ নিজের মেয়েকে মৃত্যুশয্যায় রেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারল না। একটু পরে আমজাদ চৌধুরী রিপার বাবাকে বলল, রিপা মায়ের কি অবস্থা এখন? এখন বেশি সিরিয়াস, তবে রিপা শুধু একটা কথাই বারবার বলতেছে। কি কথা? সব সময় বলতেছে আমি আমার পাপের শাস্তি ভোগ করতেছি। এতক্ষণ শাহিদের পরিবার সবাই কেবিনের বাইরে দাঁড়িয়ে রিপার বাবার কথাগুলো শুনতেছিল। কি রিপার বলা কথা শুনে সবাই অবাক হয়ে ভাবতেছে, কি এমন পাপ মেয়ের কথায় রিপার এমন অবস্থা বলতেছে। সবাই মনে মনে একই প্রশ্ন ভাবতেছে, কিন্তু সামিয়ার মনে ভিন্ন ভাবনা চলতেছে। একটু পরে সবাই রিপার কেবিনে ঢুকলো। রিপার সাথে দেখা করে কয়েকজন ছাড়া সবাই বাইরে গেল, কারণ রোগীর কাছে ভিড় জমানো ঠিক নয়। রিপার কাছে আছে শুধু সামিয়া, শাহিদের আম্মু। মিসেস সাইম আহমেদ তার ছেলেকে নিয়ে বাইরে গেছে, কারণ তার ছেলে কান্না করতেছে, আর রিপার মা সেন্সলেস অবস্থায় বেডে শুয়ে আছে। মেয়ের এই অবস্থা দেখে আর কয়েকজন ঠিক থাকতে পারে? রিপা একটু একটু করে কথা বলতেছে। সামিয়া তাকে বলল, রিপা, আমি তোমাকে যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবে আমায়। কি প্রশ্ন আপু? আগে প্রমিস করো, বলবে? ঠিক আছে আপু, প্রমিস করলাম। শাহিদ কি তোমার সাথে সত্যি রেপ করতে চেয়েছিল? সামিয়ার প্রশ্ন শুনে শাহিদের আম্মু অবাক হয়ে সামিয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু রিপা কি বলবে তা ভেবে পাচ্ছে না। রিপাকে চুপ থাকতে দেখে সামিয়া বলল, কি হলো বলো। রিপা মুচকে এসে সামিয়াকে বলল। সামিয়া দেরি না করে কেবিনের বাইরে যে আমজাদ চৌধুরী, রিপার বাবা, রিপার ভাই রিপন, সাইম আহমেদ, মিসেস সাইম আহমেদ, এদের সবাইকে ডেকে রিপার কেবিনে নিয়ে আসলো। আর এদিকে শাহিদের আম্মু চিন্তায় পড়ে গেছে। সবাইকে রুমে ঢুকতে দেখে রিপা ওঠার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। অবশেষে শুয়ে থেকেই বলতে লাগলো, আব্বু, তুমি আমাকে বারবার জিজ্ঞাসা করতে না যে আমি কিসের পাপের কথা বলতেছি? তাহলে শুনেন, তবে শোনার পরে আমাকে ভুল বুঝলে চলবে না। এরপরে রিপা শাহিদের সাথে কলেজ থেকে শুরু করে বাড়ি থেকে বের করে দেওয়া পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু বলবো। রিপার সব কথা শুনে শাহিদের আম্মু সেন্সলেস হয়ে পড়ল, আর আমজাদ চৌধুরী আর সাইম আহমেদ কান্নায় ভেঙে পড়ল। রিপার বাবা রিপার কথা শুনে মারতে যাবে, তখনই সাইম আহমেদ এসে বাধা দিয়ে বলল, আঙ্কেল কি করতে চাইছেন? রিপা অসুস্থ। তুমি আমাকে ছেড়ে দাও, ওকে আমি মেরেই ফেলবো। ওর একটা মিথ্যা অপবাদের জন্য একটা নিষ্পাপ ছেলে
তার পরিবারকে হারিয়ে চলে গেল। বন্ধু শান্ত হ, বাচ্চা মানুষ ভুল করতেই পারে। আচ্ছা দোস্ত তুই থাক, আমরা বাসায় গেলাম আর রাতে আসবো। বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দিস। দেখ দোস্ত, এসব ভুল যা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, যা হওয়ার তা হয়ে গেছে, এখন সব চিন্তা করে লাভ নেই। তুই থাক, আমি বাসায় গেলাম, রাতে আসবো। আচ্ছা, ভালোভাবে যাস। এরপরে শাহেদের পরিবার সবাই বাসায় আসে। গাড়িতে কেউ কোনো কথা বলেনি, সবাই নিজের কাজের জন্য নিজেকে অনুতপ্ত মনে করতেছে। সামিয়া শাহেদের বাসায় যেয়ে গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে রিক্সা করে নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলো। আবার আগের মতন খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, শুধু একটাই চিন্তা, শাহেদ আমাকে মাফ করে দিবেন তো। এভাবে কেটে গেল বিকেল বেলাটা। এখনো সামিয়া রুমে আছে, তার মা বাবা দুজনেই চিন্তায় পড়ে গেল, কেননা মেয়ে সেই 3 বছর আগের মতন বিহেভ এখন করতেছে। সামিয়ার বাবা সামিয়ার রুমে ঢুকে বলল, কি হয়েছে আমার আম্মুর? সামিয়া তার বাবাকে জড়িয়ে ধরে শাহেদের সম্পর্কে রিপা যা যা বলেছে সবকিছু তার বাবাকে বলল। এখন শাহিদ কোথায় আছে জানো? এখন ঢাকায় আছে আর আমার কলেজে পড়ে। তাহলে তো সহজ কাজ, সহজ বলতে কিন্তু সহজ নয়। তোমার প্রতি তার একটা অভিমান আছে, সেটা আগে ভাঙাতে হবে। কিন্তু কিভাবে? কিছু বুদ্ধি দিয়ে এভাবেই কাজ করবা, তাহলেই হবে। ওকে আমার বেস্ট বাবা, আর তুমি এসব কথা কাউকে বলবে না। আচ্ছা থাকো, আর একটু পরে ডিনারে করতে এসো। সামিয়া বাবা চলে রাতেই সামিয়া ফোন বের করে নেহাকে ফোন দিয়ে শাহেদের কথা জিজ্ঞাসা করলো। পরের দিন সকালে সামিয়া ঢাকাতে রওনা দিবে। শাহেদের পরিবারের সবাই বিষণ্ণ মন নিয়ে যে যার রুমে বসে আছে। সবার এক চিন্তা, শাহেদকে কোথায় পাওয়া যাবে। আর শাহেদের আম্মুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে, শুধু শাহেদের কথা বলতেছে। আমি, আমার মেয়ে আর নেহা এই 3 জন আজকে একটা পার্কে গিয়েছিলাম। সন্ধ্যায় এসে বাসায় পৌঁছালাম। রুমে এসে আমার মেয়েকে ফ্রেশ করে দিয়ে আমিও ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ফোনটা পকেট থেকে বের করে দেখি রাফি 5 বার ফোন দিয়েছে। সাইলেন্ট মোডে রাখার জন্য বুঝতে পারিনি। আর আপনারা হয়তো বা জানেন না বা বলা হয়নি যে রাফি আর সিফাদের সাথে আমার মাঝে মধ্যেই ফোনে কথা হতো, তবে ওদের আমি এই কথার অন্য কাউকে বলতে নিষেধ করেছি। যাই হোক, আমি রাফিকে ফোন দিলাম। একবার টো করে শব্দ হতেই ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? না রে, ভালো। কেন? এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম হয় তখন কেমন করে ভালো থাকে। কি তার মানে সামিয়া তোর? এই একদম হাসি না। আচ্ছা শোন, তোকে যে কারণে ফোন দিছিলাম। বল। আজকে সামিয়াকে তোদের বাসায় দেখলাম। কি? শুধু তাই নয়, তোর বাবার সাথে গাড়িতে মুখে কোথায় যেন গেল। ও কোথাও মনে হয় যাবে। রাবির সাথে কথা বলে ফোন রেখে দিলাম। পরের দিন কলেজে গেলাম, আজকেও স্বামী আসেনি। কি যে ভালো লাগতেছে। ক্লাস করে নেহাকে নিয়ে এতিমখানায় গেলাম, সেখান থেকে মেমকে নিয়ে বাসায় আসলাম। পরের দিন একটু দেরিতে ঘুম ভাঙলো, তা আমার মেয়েটাকে ঘুম থেকে উঠে কলেজের জন্য বের হলাম। আমার মেয়ে বায়না ধরছে আমার সাথে কলেজে যাবে, চকলেট খাবে। আসলে আমার সাথে কলেজে গেলে সবাই আদর করে, চকলেট দেয়। ছোট বাচ্চা তো, এগুলোর জন্য যাওয়ার জন্য খুব চাহিদা করে। 3 জন মিলে কলেজে গেলাম। আমরা এই কলেজের টপার স্টুডেন্ট, কারণ আমরা এক পরিবার থেকে 3 জন একসাথে কলেজে যাই। কলেজে গিয়ে প্রথম ক্লাস করলাম। দ্বিতীয় ক্লাস আমার এক্সের আজকে মনে হয় এসেছে, কারণ এই 2 দিন ছুটি নিয়েছে আর আজকে শেষ। প্রথম ক্লাস শেষ করে রুমে বসে আছি, একটিবার প্রিন্সিপাল স্যার আর ম্যাম ক্লাসে আসলেন। প্রিন্সিপাল স্যার যেন রুমে ঢুকে যা বললো তা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো মিস সামিয়া তোমাদের নতুন টিচার। 2 দিন হলো জয়েন করেছেন। নতুন হওয়ায় তার বেশ কিছু সমস্যা হচ্ছে, এজন্য তিনি আমার কাছে এসে বলেছেন তার একটি অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, আর সেটা তিনি তোমাদের ক্লাস থেকেই নিতে চাচ্ছেন। তাই আমি ঠিক করেছি শাহিদ হাসানকে তার অ্যাসিস্ট্যান্ট করে দেব। শাহিদ, তোমার কোনো আপত্তি আছে কি? প্রিন্সিপাল স্যারের কথা শুনে মন চাচ্ছে কলেজ ছেড়ে চলে যাই। ঠান্ডা মাথায় নরম কণ্ঠে বললাম, স্যার আপনি বরাবর আমাকে কেন এইসব কাজে জড়াচ্ছেন? আর আপনি তো জানেন আমি সবসময় ব্যস্ত থাকি, তারপরে এসব কিভাবে করব? আপনি অন্য কাউকে বলেন। দেখো শাহিদ, তোমাকে আমি পছন্দ করি, আর তোমার প্রতি আমার সেই পরিমাণ বিশ্বাস আছে, তা অন্য কারোর প্রতি নেই।
তাছাড়া তোমার ম্যাম নিজেই তোমাকে সিলেক্ট করেছেন। স্যার তবু আমাকে আর বলতে না দিয়ে প্রিন্সিপাল স্যার বললেন, আর কোনো কথা নয়, আজ থেকে তুমি মিস সামিয়ার অ্যাসিস্ট্যান্ট, তুমি তার কাজে তাকে সহযোগিতা করবে। এই বলে প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে বের হয়ে গেলেন। আমি আমার সিটে বসে ভাবতে লাগলাম, যার থেকে দূরে থাকা শুনে এত দূর, আজ তারই আবার অ্যাসিস্ট্যান্ট। সামিয়ার দিকে তাকে দেখে মুচকে হাসতেছে, তার মানে এটা তার টোপ। সামিয়া, তুমি যতই টোপ ব্যবহার করো না কেন, এই মাছ তোমার সিপে ধরা দিবে না। যাকে ক্লাস নিতে লাগলো, আমিও পড়ায় মনোনিবেশ করলাম। হঠাৎ সাকিব আমার পিছনে বসে থেকে আমার পিঠে গোতাচ্ছে আর বলতেছে, মামা ট্রিট কখন দিবি? কিসের ট্রিট দেবো? বোঝো না তুমি কচি খোকা, তাই না? সুন্দরী ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হচ্ছ, তাহলে তো আমাদের ট্রিট দিতেই হবে। আমি দিতে পারবো না। পারবি না মানে? সাকিব একটু জোরেই বলায় ম্যাম সাকিবের কথা শুনতে পেয়েছে। টেবিলের উপর বই রেখে আমাদের কাছে এসে বলল, এই কি হয়েছে এখানে, এত কথা কেন হচ্ছে? কিছু না ম্যাম। কিছু না মানে কি বলতেছিল বলো? আসলে ম্যাম, সাইদ আপনার অ্যাসিস্ট্যান্ট হয়েছে, তাই ওর থেকে ট্রিট চাচ্ছিলাম, কিন্তু সে দিতেই চাচ্ছে না। সামি মুস্কি এসে বলল, ও এই ব্যাপার, তাহলে তোমরা ক্যান্টিনে এসো, আমি তোমাদের ট্রিট দেবো। সামির কথা শুনে ওরা সহ ক্লাসের কিছুটা সবাই অবাক হয়ে পড়লো। আমার বদলে ম্যাম ট্রিট দেবে কেউ ভাবতেই পারছে না। যাই হোক, কোনোরকম ক্লাসটা শেষমেশ হয়ে গেল। সামিয়া রুম থেকে বের হয়ে যাওয়ার সময় আমার কাছে এসে বলল, এই যে মিস্টার শাহিদ হাসান, ছুটির সময় আমার অফিসে রুমে আসবেন। আমি আর কিছু বললাম না, কারণ ওর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। কলেজ শেষে আমি আমার মেয়েকে চকলেট দিতে গেলাম। আমার মেয়ে ওর আন্টির কাছে ছিল। চকলেট দিয়ে দেখে আমার বন্ধুরা একজন আগের জায়গায় নেই। আমি বসে থেকে ফোন টিপতেছি। 10 মিনিট হওয়ার পরও ওদের আসার কোনো নামগন্ধই নেই। একটু পরে 3জন আসলো। কিরে, তোরা কোথায় গেছিলি? ভাবি ট্রিট দিতে চেয়েছিল, সেটা খাইতেই গিয়েছিলাম। ইকবালের কথা শুনে চমকে উঠলাম। ভাবি মানে সব জেনে গেছে নাকি? আর সামিয়া কি ওদের সব বলেছে? ওদেরকে আগে জিজ্ঞাসা করি, ভাবি মানে কার কথা বলতেছিস? আরে ভাই, ম্যাম যদি তোকে ভালোবাসে আর বিয়ে করে, তাহলে তো আমাদের ভাবি হবে। ও তাই বল, বাঁচলাম। না হলে এরা যদি জানে আমাকে পচাবে। ম্যাম আমাকে ভালোবাসতে যাবে কেন? আমি ভালোবাসবো কেন? আর কোনোদিন ভাবি বলবি না। আরে শালা, ভালো না বাসলে তোর জন্য সে অন্য কাউকে খাওয়ানো, আবার সেটা তারই অ্যাসিস্ট্যান্টের ট্রিট হিসেবে। মনে মনে ভাবলাম, ইকবাল তো ঠিকই বলেছে, তাহলে সামি আমাকে ভালোবাসে কি না? কোনো মতেই আমি গলে যাব না। কিরে, কি ভাবতেছিস? কিছু না দোস্ত, তোকে ভাবি সরি ম্যাম যেতে বলেছিল যে। তোরা বাসায় যা। আমি গেলাম ম্যামের রুমে। অনিশা তাকে সরতে গেলাম। দরজার কাছে গিয়ে না করে বললাম, ম্যাম ম্যাম আই এম কামিং। এসো। আর আমার রুমে আসতে তোমার অনুমতি লাগবে না, বুঝছো? চরিত্রহীন ছেলে আমি, আমার তো অনুমতি নিতেই হবে। শাহেদের কথাটা যেন স্যামের বুকে বাঁধলো, তো ও নীরবে সহ্য করলো, কারণ এর থেকে বেশি কষ্ট সে আমাকে দিয়েছে। বাই দ্য ওয়ে ম্যাম, আমাকে কি কাজ করতে হবে বলুন? তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি চেয়ারে বসো। না না ম্যাম, আমি চরিত্রহীন ছেলে, আপনার সাথে থেকে আপনার কি ক্ষতি করি না করি বলা যাবে না। স্যামি অশ্রু বেচে নয় আমার দিকে তাকিয়ে থেকে বলল, প্লিজ শাহিদ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ছি ছি ম্যাম, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে আমার হঠাৎ আমার মেয়ে স্যামের রুমে ঢুকে দৌড়ে স্যামের কাছে গিয়ে বললো, মামুনি মামুনি তুমি কি করতেছো? আমার মেয়ের কথা শুনে আমি তো আকাশ থেকে বললাম, বলে কি বাচ্চা? এতক্ষণে মিম আমাকে লক্ষ্য করেনি। স্যামের কোলে উঠে বসে সামনে তাকাতে আমাকে দেখতে পেলো। আমাকে দেখতে পেয়ে স্যামের কোল থেকে নেমে আমার কাছে আসলো। আমি মিমকে কোলে তুলে নিতে মিম বলল, দানো বাবাই, আমালে মামনি আমালে এত দুলো তকলে দিয়েতে। আমি আমার মেয়ের কথা শুনে কিছুটা খুশি হলাম। স্যামের প্রতি আর বেশি রেগে গেলাম, আমার নেহার প্রতি। কেননা আমার মেয়েকে অপরিচিত ব্যক্তির কাছে পাঠিয়েছে। যদিও সামিয়া অপরিচিত নয়, তবুও আমি আমার মেয়েকে ধমক দিয়ে বললাম, কে বলেছিনি তোমার মামনি? আন্নি বলেতে। আন্টি বলেছে তাই তুমি বলবে? আর চকলেট নিয়েছো কেন? আমার ধমক শুনে আমার মেয়ে কান্না করতে লাগলো। আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। প্লিজ মিমকে তুমি কিছু বলো না, সে তো ছোট্ট একটা বাচ্চা, যা বলার আমাকেই বলো। আমি কিছু না বলেই মিমকে নিয়ে সামির রুম থেকে বের হয়ে নেহার কাছে গেলাম। নেহার কাছে গিয়ে নেহাকে জিজ্ঞেস করলাম, নেহা তুই মিমকে কি বলেছিস? কি ভাইয়া, আমি তো কিছু বলিনি। কিছু বলিসনি? তাহলে ইংলিশ ম্যামকে মামুনি ডাকলো কেন? আমার এমন আচরণ নেহা কোনোদিনও দেখেনি, যার ফলে আজকে নেহার চোখের কোনায় পানি এসে গেছে। আসলে ভাইয়া, আমি কিছু বলতে না যে চোখের পানি মুছে দিয়ে কপালে একটু চুমু দিয়ে ওদের দুজনকে নিয়ে ক্যান্টিনে আসলাম। কি করব?
বর্তমানে ওরা আমার দুজনই পৃথিবী। ওদের চোখের পানি আমার সহ্য হয় না। যাই হোক, ক্যান্টিনে কিছু খাওয়ার পরে ওদেরকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়লাম। তিনজন একসাথে লাঞ্চ করতে বসলাম। বসতে অফিসের এমডি সাহেব ফোন দিল। আমি রিসিভ করতে এমডি সাহেব বললেন, আসসালামু আলাইকুম স্যার, আজকে একটু আপনাকে অফিসে আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম। কেন, কিছু হয়েছে নাকি? একটু সমস্যা হয়েছে, আপনি আসলেই ভালো হতো। ঠিক আছে, কয়টা যাব? বিকেল 4টায়। ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন রাখতে আমার মেয়ে বললো, বাবাই কার সাথে কথা বললে? আমার মামনির সাথে। হায় হায়, আমার মেয়ে তো আমাকে পাগলি বানিয়ে দেবে। অফিসের এমডির সাথে কথা বললাম আর তিনি বলছেন তার মামনির কথা। আল্লাহ, আমার মেয়ের মাথায় মামনির ভূত ঢুকলো কোত্থেকে? না আম্মু, অফিসের এমডির সাথে কথা বললাম। ও আচ্ছা আম্মু, তোমার কি মামনি লাগবে? নানি। তাহলে তোমার বাবাইকে বলো। বাবাই আমাদের একটা মামনি আনি দিবে? ঠিক আছে মামনি, তোমার জন্য একটা মামনি আনবো। এখন আমার ভালো আম্মুর মতো খাও। আচ্ছা, কিন্তু বাবাই আমার মামনি যে আমি নিয়ে আনবো। এতটুকু মেয়ে বলে কি? তুমি কোথায় পাবে? আজকে আমাকে দিয়ে চকলেট দিয়েতে তোলে নিয়ে আদল তোলেতে, সেটাই আমার মামনি। মেয়ের কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। নেহা আমাকে পানি খেয়ে দিয়ে বললো, ভাইয়া এখন খাও, পরে না হয় ভাবির কথা ভেবো। তোর ভাবি কি কোথায় পাইলি? কে আবার? মিমের মামনি। পেকে গেছিস? দেখো ভাইয়া, তোমার বয়স হয়ে যাচ্ছে, আবার মিমের তো একটা মামনির প্রয়োজন, প্লাস আমারও একটা ভাবি লাগবে। তাহলে তুমি এমন করছো কেন? নিয়ে আসো না। আমার কথা তোকে ভাবতে হবে না, তুই খা তাড়াতাড়ি। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। মিম নেহার রুমে গেছে। 4টায় অফিসে গেলাম। অফিসে গিয়ে যে বিষয়ে সমস্যা হয়েছে সেটা সলভ করে দিয়ে সকল স্টাফদের সাথে দেখা করে চলে আসলাম। অপরদিকে সামিয়া ভাবতেছে আজকে আমার কলেজটা অনেক রেগে গেছে, না জানি নেহাকে কি বললো। নেহাকে একটু ফোন দিয়ে দেখি। নেহাকে ফোন দিতে নেহা রিসিভ করলো। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাকে কতবার বলবো তুমি আমাকে আপু বলে রাখবে? ঠিক আছে আপু। আচ্ছা, তোমার ভাইয়া তোমাকে কিছু বলেছিল? না, কিছু বলেনি। ও, তো আমার মেয়ে কি করছে? তোমার মেয়ে আমার সঙ্গে শুয়ে আছে, কথা বলবে কি? দাও। আসসালামু আলাইকুম মামনি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আম্মুটা কেমন আছে? আমিও ভালো আছি। আম্মু, বাসায় যে তোমার বাবাই তোমাকে কিছু বলেছিল? না মামনি, বাবাই তো তোমার আনলো তথা বলতি। কি বললে আম্মু? বুঝতে পারিনি। তোমার কথা তোমার আম্মু তার বাবাইকে বলেছে, সেটাই বললো। কি? আমার আম্মু তো দেখছি বড় হয়ে গেছে। মামনি। আচ্ছা আম্মু, পরে কথা হবে। আত্মা মামনি। নেহা, তোমার ভাইয়া তোমাকে কিছু বললে আমাকে বলবে। আচ্ছা। বাই। সামিয়া নেহার সাথে কথা বলে স্বস্তির নিঃশ্বাস ফেললো, কারণ সামিয়া আমার রাগ সম্পর্কে জানে। আমি অফিস থেকে বাসায় আসলাম। সন্ধ্যায় ছাদে গেলাম। ছাদে গিয়ে দোলনায় বসতেই রাফি ফোন দিল। হ্যাঁ বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। শাহিদ, আজকে তোর বাবা আর ভাইয়া আমার বাসায় এসেছিল। কেন? তুই কোথায় আসিস তা আমি জানি কিনা তাই। হঠাৎ করে খোঁজখবর নিচ্ছে? তোর বাবা, সামিয়া, তোর ভাই, এক কথা তোর পরিবার, সামিয়ার পরিবার আর রিপার পরিবার সবাই সত্যটা জেনে গেছে। তুই যে নির্দোষ তা জেনে গেছে। কিন্তু কিভাবে জানলো? গতকাল তোকে বললাম না যে সামিয়া তোর বাসায় এসেছিল? আসলে সামিয়া তোর সম্পর্কে জানতে এসেছিল, আর এসেই তোর বাবাকে তাকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে রিপাকে ভর্তি করানো আছে, আর সেখানে রিপা সবাইকে ডেকে সব সত্যি বলে দেয়। ও, কিন্তু রিপার কি হয়েছে? ব্রেন টিউমার। ও, আমার বাসায় সবাই কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু তোর আম্মু তোর চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। তুই চলে আয় ভাই। তা সম্ভব নয়। আচ্ছা ভালো থাকিস বলে ফোনটা কেটে দিলাম। আম্মুর কথা প্রচুর মনে পড়তেছে। রাফির কাছ থেকে এই খবর পেয়ে আমি যা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না, কারণ পরিবারের লোকদের কাছে একটা মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমি ছিলাম পাপী। এখন তারা সত্যিটা জানে, কিন্তু আম্মুর কথা ভেবে নিমিষে মনটা খারাপ হয়ে গেল। আমি তো আর তাদের কাছে যাচ্ছি না,
পরের দিন কলেজে গেলাম। মিমকে রেখে যেতে চাইলাম, কিন্তু সে আমার সাথে কলেজে যাবে, সে কি কান্না। আমি আর না করতে পারলাম না। কলেজে পৌঁছে মিম সামিয়াকে দেখতে পেয়ে আমাকে বলল, পাপা মামনির কাছে যাবো। না যাওয়া হবে না। ব্যাস কান্না শুরু করে দিল। আমি ওর কান্না দেখে যাওয়ার হুকুম দিলাম, সাথে সাথে কান্না অফ। জাদু, ক্লাসে ঢুকতে যাব এমন সময় আমাদের ক্লাসের একটা মেয়ে আমার কাছে এসে একটা প্রশ্ন বুঝিয়ে নিতে চাইলো। আমি তাকে সাথে করে নিয়ে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় বসে সেটা বুঝিয়ে দিতে লাগলাম। একটু দূর থেকে লক্ষ্য করলাম সামি আমার দিকে বেজা চোখে তাকিয়ে আছে, মনে করতেছে আমি মেয়ের সাথে গল্প করতেছি। আমিও সামিয়াকে রাগানোর জন্য মেয়েটির সাথে এসে এসে কথা বলতে লাগলাম। সামিয়া সেটা সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে চলে গেল। আমিও ক্লাসে গেলাম। সামিয়ার ক্লাসে সামিয়া বারবার আমার দিকে তাকাচ্ছিল। ছুটির আগে সামিয়ার রুমে গেলাম। রুমে যেতে বসতেই সামিয়া আমার পায়ের কাছে এসে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ শাহিদ, আমাকে এভাবে ইগনোর করো না, আমি আর পারছি না। বলতেছি আমার ভুল হয়েছিল, কিন্তু আমাকে কি মাফ করা যায় না? কান্না করতে করতে এসব বলছে। তখন আমি বললাম, কি করতেছেন, পা ছাড়ুন। না, ছাড়বো না। তুমি আমাকে মেনে না নিলে আমি পা ছাড়বো না। দেখুন, আপনি যদি আমার পা না ছাড়েন তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। না না, তোমাকে যেতে হবে না, তুমি থাকো। আমি চেয়ারে বসলাম আর সামি আমার সামনে চেয়ারে বসলো। আমার কোনো কাজ নেই, শুধু বসে থাকা ছাড়া। মাঝে মাঝে সামি আমাকে কিছু প্রশ্ন করতে দেয় আর আমি সেগুলো করি। এভাবে অতিবাহিত হলো 1 সপ্তাহ। আর এই 1 সপ্তাহে সামি আমার কাছ থেকে অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু আমি ক্ষমা করিনি। প্রতিবারই তার বলা কথাগুলো দ্বারা তাকে অপমান করেছে, সেগুলো সে মুখ বুঝে সহ্য করেছে। হয়তোবা এখন সে আমার ভালোবাসার মর্মটা বুঝতে পেরেছে। আর 1 সপ্তাহ সামির সাথে মিমের সম্পর্কটা গভীর হয়ে গেছে। মনে হবে যে এদের সম্পর্কটা মা মেয়ের। আজকে কলেজে গেলাম, আমি, নেহা আর মিম 3 জন মিলে। মিমকে না নিয়ে গেলে আমার অস্তিত্ব রাখবে না সে। ক্লাস শুরুর সময় নোটিশ দিল যে প্রিন্সিপাল স্যার সকল ক্লাসে ছাত্রছাত্রীদের হলরুমে উপস্থিত হতে বলেছেন। ছুটির সময় সবাই হলরুমে গেলাম। এরপর প্রিন্সিপাল স্যার বললেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে একটা খুশির কথা বলবো। আমি আশা করি এতে তোমরা সকলেই সম্মতি প্রদান করবে। আর তা হলো আগামী 27 তারিখে এই কলেজ থেকে সিলেট এবং কক্সবাজারে 3 দিন ব্যাপী ট্যুরে যাওয়া হবে। ইয়েস স্যার, আমরা রাজি। ঠিক আছে, তাহলে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। আমি হলরুম থেকে বের হয়ে নেহার কাছে গেলাম। নেহার সঙ্গে মিমও আছে। ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়ে সবাই একসাথে লাঞ্চ করতে বসলাম। নেহা, তুই কি যাবি ট্যুরে? আসলে ভাইয়া আমি যেতে চাচ্ছি না। কেন? সেখানে যাওয়া মানে অযথাই খরচ করা। আর আমার জন্য তুমি আর কত খরচ করবে বলো? নেহার কথা শুনে ঠাস ঠাস করে গালি দুটো চল লাগিয়ে দিয়ে বললাম, কি বললি? তোর জন্য আমি কত খরচ করব? মানে বোঝাতে চাচ্ছিস তুই আমার কেউ না? শোন, তুই যদি না যাস তাহলে আমিও যাব না। বলে খাবার টেবিল থেকে উঠে এসে শুয়ে পড়লাম। ভাবতে পারিনি নেহা আমাকে এই কথা বলবে। হয়তো বা আমাকে এখনো পর ভাবে, এখন আপন করে নিতে পারিনি। কিন্তু সে তো আর জানে না সে আমার কাছে কতটা আপন। রুমে চোখ বন্ধ করে শুয়ে আছি, এসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ বুঝতে পারলাম কেউ রুমে ঢুকলো। চোখ খুলে দেখি নেহা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু বলবি? আমি তো তোর কেউই না। নেহা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে মাফ করে দাও ভাইয়া। আমি বুঝতে পারিনি আমার কথা দ্বারা তুমি এত কষ্ট পাবে। আমি ভেবেছিলাম আমার আম্মু মারা যাবার পরে পৃথিবীতে কেউ আর আমাকে ভালোবাসবে না, কেউ আমার সাথে ভালো ব্যবহার করবে না। কিন্তু আল্লাহর রহমতে আমি একজন ভাইকে পেয়েছি যে নিজের থেকেও বেশি আমার কেয়ার করে। প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দাও। আমি ওর চোখের পানি মুছিতে বললাম, তুই কেন বুঝিস না? তোরা ছাড়া এই দুনিয়ার কেউই নেই আমার। আমার যা কিছু আছে সব তো তোদের জন্যই। আমি এসব রেখে কি করব বল? এখন বল তুই যাবি কিনা? নেহা মুচকে এসে বলল, আমি যাব। এই তো আমার ভালো আপু। আমার মেয়ে কি করতেছে? তোমার মেয়ে আমার রুমে ঘুমিয়ে গিয়েছে। ও ভাইয়া আমি গেলে তো মিমকেও নিয়ে যেতে হবে। যাবো তো, সমস্যা কোথায়? কেউ কিছু মনে করবে না তো? কে কি মনে করবে? আর বেশি সমস্যা হলে মিমের জন্য একটা সিটের বিল পে করে দেব। ও আমার তো মনেই নেই যে তোমার মেয়ের মামনি তো আবার কলেজের ম্যাম। সমস্যা হওয়ার কথা নেই তো। ভাইয়া তোমার মেয়ের মামনি কবে বাসায় আনছো? নেহা মার খাবি কিন্তু, বেশি পেকে গেছিস তাই না? তুই রুমে যা, আমি ঘুমাবো। আচ্ছা ঘুমাও, আমি ভাবির সঙ্গে কথা বলি। কি? কিছু না। বলেই রুম থেকে দৌড়। আমি মনে মনে বললাম, পাগলি একটা। ঘুমিয়ে পড়লাম। বিকেলে মিম এসে ডাকতেছে, পাপাই অত আদবকে খুলতে দাবো। ওকে আম্মা,
তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে এসে আসরের নামাজ পড়ে মিম আর নেহাকে নিয়ে ঘুরতে বের হলাম। একটা পার্কে এসে বাইক থামালাম। এই পার্কটা বেশ গোছানো। পার্কটা আমার বাসা থেকে বেশ দূরে, আবার কলেজের কাছে, কেননা কলেজ আমার বাসা থেকে পূর্বে আর পার্কটা কলেজ থেকে পশ্চিমে। আর বন্ধুদের সূত্রে জানতে পারলাম সামিয়া পার্ক থেকে পশ্চিমে একটু দূরে একটা বাসা ভাড়া নিয়ে থাকে। যাকগে, আমি আমার মেয়ে আর বোনকে নিয়ে একটা ফুচকার দোকানে গেলাম। নেহা আবার ফুচকা খেতে বেশ পছন্দ করে। নেহার দেখা দেখি আমার মেয়েও ফুচকা খাওয়া শিখেছে। ওরা ফুচকা খাচ্ছে আর আমি কফি খাচ্ছি। আমরা যেই টেবিলে বসে খাচ্ছি সেই টেবিলে 4টা চেয়ার আছে। আমার সামনে 2 চেয়ারে মিম আর নেহা বসে বসে ফুচকা খাচ্ছে, আর আমার পাশের চেয়ারটা ফ্রি আছে। হঠাৎ মিম মামনি মামনি বলে চিৎকার করতে লাগলো। পিছনে দেখি সামি আসতেছে। আমি একবার সামিয়ার দিকে তাকিয়ে দেখে আবার চোখটা নামিয়ে কফি খাওয়ার গভীরভাবে মনোযোগ প্রদান করলাম, যাতে সামিয়া বুঝতে পারে আমি তাকে দেখিনি। মিম চেয়ার থেকে নেমে সামিয়ার কাছে গেল আর সামি মিমকে কোলে তুলে নিল। সামি আমার পাশে এসে দাঁড়াতেই নেহা বলল, আরে ভাবি যে কেমন আছেন? আমি নেহার দিকে রক্তিম চোখ তাকালাম। নেহা ভয়ে ডোক গেলতেছে। আলহামদুলিল্লাহ। ননদি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাবি। সরি আপু। সামি আমার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আর তুমি আমাকে ভাবি বলে ডাকতে পারো। নেহা, তোর আরো কি ভাই আছে নাকি? কেন? এই যে ম্যাম তোকে ভাবি ডাকতে বলতেছে আর তোকে ননদি বলতেছে। নেহার ভাই তো নেহার সামনেই বসে আছে, তাই না ননদি? ভাবি। আমি মনে মনে বললাম, শালি তুই আমার বোনকে হাত করে ফেলেছিস। কি ব্যাপার মিস্টার, আমাকে বসতে বলবেন না নাকি? আমি ধীরে ধীরে বললাম, আমার মতো চরিত্রহীন ছেলের পাশে আবার বসবেন? আমার কথাটা শুনে সামির কলেজের মধ্যে তীরের মতো ঢুকলো। কিন্তু সামি ভাবতেছে, তুমি আমাকে যতই অবহেলা করো না কেন, আমার যতই কথা শোনাও না কেন, তোমার পাশে আমি থাকবই, তোমাকে আমার করে ছাড়বই। সামি মুখটা কালো করে আমার পাশে বসলো। মিম এখনো সামির কোলে আছে। সামি টেবিল থেকে ফুচকার প্লেটটা হাতে নিয়ে মিমকে তুলে খাওয়াতে লাগলো। আমি মিমের খাওয়া দেখতেছি। আমাকে তাকিয়ে থাকতে দেখে মিম বলল, পাপাই তুমি দাবে? না মো, তুমি খাও। সামিয়া তুলে মিমের মুখে দিচ্ছে আর মিম খাচ্ছে। মনে হচ্ছে মা তার মেয়েকে তুলে খাওয়াচ্ছে। হঠাৎ মিম বলল, বাবাই আজকে মামুনিদের বাসায় নিয়ে যাব। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার মেয়ে যে আমাকে এরকম পরিস্থিতিতে ফেলবে কে জানে। না আম্মু, আমি এখন যাব না, পরে একেবারে যাব তোমার বাবাইয়ের বাসায়। ওই আশায় বসে থাকো। আচ্ছা মামুনি। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটে ফুচকার দোকান থেকে বের হয়ে বাইকের কাছে আসলাম। সামি মিমকে অনেকগুলো চকলেট কিনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে নেহার কাছে দিয়ে আমার কাছে এসে বলল, কালকে কলেজে তাড়াতাড়ি এসো, কাজ আছে, বলেই চলে গেল। আমি এদের দুজনকে নিয়ে বাসায় আসলাম। রাতে মিমকে আমার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। ফজরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আব্বুর কবরে গিয়ে দোয়া করে চলে আসলাম। 8টার দিকে কলেজের জন্য বের হচ্ছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি রিফাত ফোন দিয়েছে। আমি রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছিস? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কিছু বলবি কি? সৈয়দ, তুই এক্ষুনি রাজশাহীতে চলে আয়। কেন? আন্টি মানে তোর আম্মুর খুব অসুস্থ, মেডিকেলে ভর্তি করানো আছে। আমার আম্মু যদি কিছু হয় তাহলে আমি কি করে বেঁচে থাকবো? আচ্ছা যাব, কিন্তু আমি নার্সে বেসে যাব, তুই সে ব্যবস্থা কর। ঠিক আছে, তুই আয়। ফোনটা কেটে দিয়ে রুম থেকে বের হয়ে দেখি নেহার মিম রেডি হয়ে সোফায় বসে আছে। আমি নেহার কাছে গিয়ে বললাম, নেহা আমি আজকে কলেজে যাব না, চল তোদের নামিয়ে দিয়ে আসি। কেন, কোথাও যাবে নাকি? একটা কাজ আছে, একটু বাইরে যাব। আচ্ছা। বাবাই কোথায় যাবে? একটু বাইরে যাবো আম্মু, তুমি তোমার আন্টির সাথে থাকবে আর আমি আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো। আচ্ছা? আচ্ছা বাবা। আমি বাইকে করে নেহার মিমকে কলেজে নিয়ে নামিয়ে দিয়ে বললাম, তোদের ছুটির সময় ড্রাইভার আঙ্কেলকে ফোন করে আসতে বলিস, আর তোরা যেন একাই বাসে যাস না। ঠিক আছে ভাইয়া, তুমি কখন আসবে? সন্ধ্যায় বা রাতে। আচ্ছা, সাবধানে যেও। এরপরে ইকবাল রিয়াদের সঙ্গে দেখা করে বাসে আসলাম। আজকে সাকিব কলেজে আসেনি। বাসে এসে বাইকটা রেখে দারোয়ান চাচাকে বলে বের হলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে অনলাইনে টিকিট কেটেছিলাম। বাসে উঠে বসতে মনে পড়লো আজ থেকে 3 বছর আগের কথা। কতদিন পরে আজ নিজের শহরে যাচ্ছি। বাসের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। এটা একটা আমার বাজে অভ্যাস। আজকে তোমার ভাইয়া আসেনি? না ভাবি, ভাইয়ার কি যেন কাজ আছে, তাই একটু বাইরে গিয়েছে। ও শয়তান, আজকে একটু তাড়াতাড়ি কলেজে আসতে বলেছিলাম আর তিনি কাজেই গেছেন। ঢপ দেখে আর বাঁচিই না, মনে মনে বললাম। ভাবি মন খারাপ করো না, চলে আসবে।
এখন এই অবস্থা, বিয়ের পর না জানি কি হয়। সামিয়া লজ্জামাখা মুখে একটা হাসি এসে বলল, পাজি মেয়ে কোথাকার। মামনি আমার চকলেট খেতে হতে দিতে। ওকে আম্মু, চলো তোমাকে আরো চকলেট নিয়ে দিই। মামনি চলো। এরপর নেহা, সামিয়া আর মিম ক্যান্টিনে গেল। দীর্ঘ সফর করে চলে আসলাম সেই অবিশ্বাসীদের শহরে। বাস থেকে নেমে শিফাতকে ফোন দিলাম, এসেছি, তুই কোথায়? তুই 1 মিনিট দাঁড়া। ঠিক আছে। একটু পরে শিফাত আসলো, আমাকে দেখার সাথে সাথে জড়িয়ে তুললো। আমিও জড়িয়ে তুললাম। প্রায় 3 বছর পর শিফাতের সঙ্গে দেখা। অনেক চেঞ্জ হয়েছে। তবে রাফি অনেকবার ঢাকায় গিয়েছিল, আর সেখানে তার সঙ্গে কয়েকবার দেখা হয়েছিল। ভালো মতো জিজ্ঞেস করার পরেও শিফাত আমাকে মেডিকেলে একটা ডাক্তারের কেবিনে নিয়ে গেল। তবে যাওয়ার সময় আমার মুখে মাস্ক ছিল, ফলে আমাকে যারা দেখেছে তারা চিনতে পারেনি। ডাক্তারের কেবিনে গিয়ে দেখে আমার কয়েক বছরের বড় ভাই মাহফুজ বসে আছে। তবে সে 3 বছর আগে মেডিকেল স্টুডেন্ট ছিল, তাহলে সে এখন ডাক্তার। তবে তার সাথে আমাদের ফ্রেন্ডলি ভাবটা বেশি ছিল। যাকে আমাকে দেখে মাহফুজ ভাই জড়িয়ে ধরলেন, আমি জড়িয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ কথা বলার পর শিফাত আমাকে নার্সের ড্রেস দিল, আর আমি সেগুলো পরে নিলাম। সবকিছু চেঞ্জ করে একবার ক্ষণিকের নার্স হয়ে গেলাম। এরপর মাহফুজ ভাই, শিফাত আর আমি কেবিন থেকে বের হয়ে হাঁটতে লাগলাম আম্মুর কেবিনের উদ্দেশ্যে। আম্মুর কেবিনের সামনে গিয়ে দেখি আমজাদ চৌধুরী বিপরীত মুখে ফোনে কারোর সাথে যেন কথা বলতেছে। তবে বুঝতে পারিনি, কিন্তু কথা শুনে বুঝতে পারলাম এটা আমজাদ চৌধুরী। আম্মুর কেবিনের ভিতরে পা বাড়ালাম, বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কেবিনের ভিতরে ঢুকলাম। কেবিনের ভিতরে ঢুকে যা দেখলাম তাতে আমার চোখ দিয়ে আপনা আপনি পানি বের হচ্ছে, আর চোখ দুটো অন্ধকার হয়ে আসতেছে। আমি কাকে দেখতেছি? আমার আম্মুকে চেনাই যাচ্ছে না। চেহারা শুকিয়ে গেছে, মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করে না। চোখের নিচে কালো দাগ পড়েছে, হয়তো আমার জন্য কান্না করতে করতে চোখের নিচে এমন দাগ পড়েছে। বেডের সঙ্গে লেপ্টে শুয়ে আছে। আমার এক পাশে ভাইয়া আর অন্য পাশে ভাবি বসে আছে। ভাবির কোলে একটা ছেলে সন্তান, মনে হয় এটা তাদের ছেলে। মাহফুজ ভাই আম্মুকে চেক আপ করার জন্য আম্মুর কাছে গেলেন। ভাই আর ভাবিকে উদ্দেশ্য করে বললেন, সাইম ভাই, আপনি আর ভাবি একটু বাইরে যাবেন প্লিজ, রোগীর চেক আপ করবো তো, আপনারা বাইরে গেলে ভালো হতো। আচ্ছা ভাই, ঠিক আছে, যাচ্ছি। ভাই আর ভাবি কেবিন থেকে বের হয়ে গেল। তবে যাওয়ার সময় ভাই আমার দিকে কয়েকবার সন্দেহের চোখে তাকালো। ভাই আর ভাবি যাওয়ার পরে আমি দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে আসলাম। আমি লাগাতে যাওয়ার কারণ হলো যাতে সবাই বুঝতে পারে আমি একজন নার্স, আর দরজা লাগানোর মাধ্যমে নার্সের কাজটাই প্রকাশ করলাম। আম্মুর মাথার কাছে গিয়ে বসলাম। আম্মু এতক্ষণ ঘুমিয়েছিল। আমি আম্মুর কপালে হাত বুলিয়ে দিতে আম্মু জেগে গেল। আম্মু চোখ খুলে বলতে লাগলো, বাবা সাহিদ, কই তুই? একবার আমার কাছে আয় বাবা, এসে আম্মু বলে ডাক। কোথায় গেলি তুই? আম্মু এসে বলতেছে, চোখ দিয়ে পানি ফেলতেছে। আমি নীরবে কান্না করতেছি। আম্মু চোখ বন্ধ করে আবার বলতে লাগলো, শাহিদ বাবা, আমি আর বাঁচব না বাবা, কোথায় আছিস? একবার আমায় কোলে আয় বাবা। এই তোরে কোথায় আছিস? আমার শাহিদকে আমার কোলে এনে দে। হঠাৎ আম্মু কথা বলা বন্ধ করে দিল। মাহফুজ ভাই দেখে বলল সেন্সলেস হয়ে গেছে। এবার আমি আম্মুকে একবার দেখে আবার মাহফুজ ভাই আর শিফাতের সাথে মাহফুজ ভাইয়ের কেবিনে আসলাম। কেবিনে এসে সোফায় দবাস করে বসে পড়লাম। এমন পরিস্থিতিতে কেমন করে আমার আম্মুকে রেখে চলে যাব? চোখের সামনে আমার জন্মদাত্রীর এমন অবস্থা কেমন করে সহ্য করি? আমি তো আর কিছুই করতে পারবো না, সে অধিকার আমার নেই। দূর থেকে আমাকে কেঁদে কেঁদে বালিশ ভিজাতে হবে। আমি মাহফুজ ভাইকে বললাম, ভাইয়া, আমার আম্মুর অবস্থা এখন কেমন? আসলে সাইদ, তোমার আম্মুর অবস্থা এখন বেশ খারাপ, তুমি এখানে চলে আসো। বলা তো যায় না কখন কি হয়, আর তোমার আম্মুর এই অবস্থা শুধু তোমার জন্য চিন্তা করে। তাই বলি কি ভাই, তুমি আবার তোমার মায়ের কোলে ফিরে এসো। হ্যাঁ শহীদ, তুই ফিরে আয়। দেখলি তো আজকে আন্টি তোর জন্য কেমন আচরণ করলো। শুধু আজকে নয়, আন্টিকে হাসপাতালে ভর্তি করানোর পরে প্রতিদিন আমি দেখতে আসতাম, আর প্রতিদিনই আন্টি তোর জন্য কান্না করত। প্লিজ ভাই, সব কিছু ভুলে আবার ফিরে আয়। মানুষের তো ভুল হতেই পারে। প্লিজ ভাই, তুই চলে আয়। আমি আর কি বলবো, আমারও তো মন চায় মায়ের কাছে ফিরে এসেছি ছোট্টবেলার মতো। মায়ের কোলে মাথা রেখে শুয়ে থেকে রাখাচারের পিঠা, গাছের গল্প শুনতে, আশ্চর্যের প্রদীপের গল্প শুনতে, কোলে শুয়ে থেকে চাঁদের সাথে গল্প করতে, মায়ের হাতে ভাত তুলে খেতে। কিন্তু এক অজানা শক্তি এসে বাধা দিচ্ছে। ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে আবার আম্মুর কেবিনে গেলাম। কেবিনে ঢুকে দেখি ভাবি আম্মুর পাশে বসে আছে। আমি পেশা চেক করার বাহানায় আম্মুকে দেখে হাসপাতাল থেকে বাইরে আসলাম। বাইরে এসে শিফাতকে বলে বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাসে উঠে সিটে বসতেই ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি নেহা ফোন দিয়েছে। কেটে দিয়ে আমি ফোন দিলাম। নেহা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ভাইয়া কোথায় আছো?
ওয়ালাইকুম আসসালাম। বাসে উঠেছি। ও, কখন তুমি বাসায় পৌঁছবে? সন্ধ্যায়। মিম কোথায়? আমার সঙ্গেই আছে, কথা বলবে? দে। আসসালামু আলাইকুম বাবা, কোথায় আতো? ওয়ালাইকুম আসসালাম। বাসে উঠেছি আম্মু। তুমি কি করতেছো? আমি মামুনির তোলে ধুয়ে আছি। কি? তোমার মামুনি আমার বাসায় কেন? আমি থাকবো না তো কে থাকবে? আপনি আমার বাসায় কেন? তারপরে আবার আমার অনুমতি না নিয়ে, এসবের মানে কি? বারে, আমি আমার হবু স্বামীর বাসায় থাকবো, এতে আবার কার অনুমতি লাগবে? আর এসবের মানে তুমি ভালো করে জানো। দেখুন, এসব বাদ দিন, এসবের আর আশা করবেন না, হয়তো আপনারই ভালো হবে বলে ফোনটা কেটে দিলাম। কথা বলার ইচ্ছে নাই। একটু পরে বাস ছেড়ে দিল। বাসটার আপন গতিতে চলতেছে। আমি বাইরের দিকে তাকিয়ে আছি, ভাবতেছি আম্মু আমাকে ছাড়া কি করে? আম্মুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না। আচ্ছা, আমি কি ফিরে আসবো? আবার কি তৈরি হবে তাদের সাথে আমার আজ থেকে 3 বছর আগে সেই সম্পর্ক? তাদের হলেও আমার কিন্তু হবে না সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা। তবে আম্মুর প্রতি আমার সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা একই থাকবে, বরং তার চেয়ে বেশি আম্মুর প্রতি ভালোবাসাটা বৃদ্ধি পেয়েছে। কারণ একটা মাত্র ছেলেকে কতটা পরিমাণে ভালোবাসে, সবসময় তার কথা বলবে, তার চিন্তায় নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। সব মায়েরাই মনে হয় এমনই হয়। হে আল্লাহ, আপনি আমার মায়ের সুস্থতা দান করুন। ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম। ফোনে রিংটনের আওয়াজে পকেট থেকে বের করে দেখি রাফি ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। হ্যালো শাহিদ, তুই নাকি রাজশাহীতে এসেছিস? তুই কখন ফিরবি? রাফি তার বাবার এক কাজের জন্য সাথে সিলেটে গেছে, যা আমাকে সিফাত বলল। আজকে রাতে বের হব। ও, তুই আজকে না হয় আমার বাসায় যা, আমি আসতেছি তো। আরে না, আমি বাসে উঠেছি, ঢাকায় যাব। আচ্ছা, ভালোভাবে যাস। ঠিক আছে। ফোন রেখে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছু সময় ধরে ঘুমালাম। বাসের হেরপার ডাকে ঘুম ভাঙলো। বাস থেকে নেমে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বললাম। ঘড়ির দিকে তাকে দিকে সন্ধ্যা 7টা বেজে গেছে, তার মানে মাগরিবের আজান হয়ে গেছে। হায় হায় আল্লাহ, আপনি আমাকে এত ঘুম কোত্থেকে দিয়েছেন? পাশের একটা মসজিদে নামাজ পড়ে বের হয়ে আসলাম। একটা দোকানে গিয়ে আমার মেয়ের জন্য 1 বক্স চকলেট আর নেহার জন্য 1 প্লেট ফুচকা নিলাম। একটু পরে ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে আসলেন। গাড়িতে উঠে বসে পড়লাম। প্রায় 20 মিনিট পর বাসায় এসে পৌঁছলাম। গাড়ি থেকে নেমে দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতে নেহা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে ফুচকা আর চকলেটের বক্স আমার রুমে নিয়ে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আমার মেয়ে আমার রুমে কি যেন খুঁজতেছে। আমার চকলেট তো তাই। আমি আমার মেয়েকে তার জন্য আনা চকলেটের বক্সটা দিলাম। এটা পেয়ে সে খুশিতে লাফাতে শুরু করছে। আমি ফুচকার প্যাকেটটা নেহার হাতে দিলাম। নেহা ফুচকা পেয়ে খুশিতে লাফাতে লাগলো। ওদেরকে হাসি খুশি রাখতে পেরে আমার দুনিয়া শ্রেষ্ঠ খুশি মনে হচ্ছে। যাকে হাসি খুশির মাধ্যমে কেটে গেল রাতটা। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজে এসে সামিয়ার অফিসে গেলাম। সেখানে নিত্যদিনের নেই একই কথা। ওদেরকে নিয়ে বাসায় আসলাম। এভাবে কেটে গেল 2 দিন। আজকে প্রিন্সিপাল স্যার বলেছে আগামীকাল সকাল 7টায় ট্যুরে যাওয়ার জন্য বাস ছেড়ে দেবে। সবাইকে কলেজের ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। আর মিমের যাওয়া নিয়ে কোনো প্রকার ঝামেলা হয়নি, বরং সবাই খুশি হয়েছে। এরকম একটা কিউটি বাচ্চা প্লাস ফ্রেন্ডের মেয়ে তাদের সাথে যাচ্ছে, ভাবাই যায়। বলতে গেলে এটা তাদের ভাগ্য। আজকে বিকেলে ঘুম থেকে উঠে নেহা বায়না ধরল আমাকে নিয়ে শপিং মলে যাবে। আমি আর না করলাম না, কারণ কালকে এক জায়গায় যাবে, কিন্তু কেনাকাটার তো প্রয়োজন। তাছাড়া আমারও কিছু কেনাকাটা করার ছিল। সন্ধ্যার আগে আমি, মিম আর নেহা এই 3 জন গাড়ি নিয়ে শপিং মলে গেলাম। আসলে শপিং করতে যাওয়ার সময় বাইক নিয়ে যেতে আমার ভালো লাগে না। একাই গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু একসাথে 2-3 জন গেলে সমস্যা। একে তো কয়েকখালি ব্যাগ, তার উপর আবার আসতে রাত হবে, হওয়াটাই স্বাভাবিক। গাড়ি পার্ক করে মিমকে কোলে নিয়ে নেহার হাত ধরে শপিং মলে গেলাম। প্রথমে লেডিস সাইডে গেলাম। ওমা, সেখানে গিয়ে দেখি আমার এক্স ইংলিশ, আমার কিউটির মামুনি দাঁড়িয়ে আছে। ও, তাহলে নেহা ওকে আমাদের আসার কথা বলেছে। এরপর ম্যামকে নিয়ে দোকানের ভিতরে ঢুকলাম। নেহার সামিয়া তাদের শপিং করতে ব্যস্ত। আমি আর আমার মেয়ে অসহায়ের মতো তাদের শপিং করে দেখতেছি। একটু পর সামিয়া সেলসম্যানকে মিমের জন্য কিছু পোশাক দেখাতে বললো। আমি নেহাকে বললাম, আপু তোর ফোনটা একটু দে তো। নেহা আমাকে ওর ফোনটা বের করে দিল। দেখি ফোনটা বেশ পুরাতন হয়ে গেছে। আজ থেকে 1 বছর আগে এটা ওকে কিনে দিয়েছিলাম। আজকে আবার একটা নিয়ে দেব। চলে গেলাম শাওমি শোরুমে। সেখান থেকে নিউ মডেলের একটা ফোন নিয়ে লুকিয়ে গাড়িতে রাখলাম সার্ভিস দেবো বলে। ও, নেহার মোবাইল ফোন যে জন্য নিলাম সেটা তো বলাই হলো না। কলেজটি গিয়ে দেখি ভাবি নামে সেভ করা একটা নাম্বারে বেশি কথা হয়। নাম্বারটা দেখে তো বেহুশ হওয়ার মতো অবস্থা, কেননা আমার এই নাম্বারটা হলো আমার এক্সের।
তার মানে নেহা ইসলামীকে সবকিছু বলে। দাঁড়া, দেখাচ্ছি মজা। সুন্দর করে এক্সের নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখলাম। কাজ শেষে চলে আসলাম ওদের কাছে। ওদের এখনো শপিং করা শেষ হয়নি। নেহাকে ফোন দিয়ে দিলাম। আমি আমার প্রয়োজনীয় কিছু কাপড় নিলাম। ওদেরকে নিয়ে একটা জুয়েলারিতে গেলাম। সেখানে গিয়ে একটা নেকলেস আমার নজর আটকে গেল। আমি সেলস বয়কে এটা প্যাক করে দিতে বললাম। আমি যখন নেকলেসটা প্যাক করে দিতে বলেছিলাম তখন স্বামী আমার দিকে মিষ্টি মিষ্টি হাসতেছে। সে মনে করেছে এটি আমি তার জন্য কিনেছি। এবার দেখো কেমন লাগে। নেহাকে বললাম, নেহা এই নেকলেসটা ভালোভাবে রাখিস তো, এটা মিমিকে গিফট করব। শাহেদের কথা শুনে সামিয়ার ভিতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। তবুও সবকিছু নীরবে সহ্য করে নিল। এত কিছু করার পরেও যদি তাকে শাহেদকে হারাতে হয়। আরে আমাদের ক্লাসের চিনিস না, কয়েকদিন আগে আমাকে প্রপোজ করেছিল। আমি কয়েকদিন সময় চেয়েছিলাম। এখন ভেবেছি ট্যুরে যেয়ে নেকলেস দিয়ে আমি আবার প্রপোজ করব। শাহেদের কথায় নেহা অবাক হয়ে গেল। নেহা ভাবতেই পারেনি তার ভাই অন্য একজনকে ভালোবাসে। স্বামী আর এক মুহূর্ত দেরি না করে দৌড়িয়ে শপিং মল থেকে বের হয়ে গেল। আমি অবাক হলাম, কি ব্যাপার? এইটুকু কথাতে স্বামী এত হার্ট হবে ভাবতে পারিনি। হলে হবে, আমার কি, কে বলতে শুরু। নেহা আর মিমকে নিয়ে বাসায় আসলাম। বাসায় পৌঁছে গড়িতে দেখি রাত 9টা বেজে গেছে। ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে ডিনার করে আসবো, কিন্তু তার হলো না। রুমে এসে ফ্রেশে মোবাইলের বক্সটা নিয়ে নেহা রুমে গেলাম। তবে একটা জিনিস ভাবাচ্ছে, গাড়িতে ওঠার পর থেকে বাসায় আসা অবধি নেহা আমার সাথে একটা কথা বলেনি। মিম গাড়িতে ঘুমিয়ে গেছিল। ওকে কোলে করে নিয়ে এসে আমার বিছানায় শুয়ে দিলাম। নেহার রুমে গিয়ে দেখি নেহা শুয়ে আছে। আমি নেহাকে ডাক দিলাম, আপু তোর কি শরীর খারাপ? আমার কথা শুনে নেহা উঠে বসে পড়ল। না ভাইয়া, ঠিক আছি। তাহলে? এমনি শুয়ে আছি। ও, এই নে ফোনের বক্সটা ওর দিকে এগিয়ে দিয়ে। তোর জন্য। কি আছে এখানে? মোবাইল ফোন। আচ্ছা, রেখে দাও। নেহার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। হেগে বললাম, কি হয়েছে আপু তোর? ভাইয়া তুমি কি সত্যি মিমিকে ভালোবাসো? ও, এতক্ষণে বুঝতে পারলাম এই ব্যাপার। হায় রে ভাবি পাগলি রে, কেন? এমনি বলছি। আমি মুচকিসে বললাম, সেটা পরে বুঝতে পারবি, চল ডিনার করবি। আমি খাবো না, তুমি খাও। সেটা বললে হবে না, তুই চল আমার সাথে। শেষে আমার জোরাজুরিতে ডিনার করার জন্য রাজি হলো। অতবার দুই ভাই বোন মিলে ডিনার করে যে যার রুমে গেলাম। আমি রুমে এসে আমার এবং আমার মেয়ের 3 দিনের প্রয়োজনীয় ড্রেসগুলো লাগেজে ভরে নিলাম। নেহা ডিনার করে রুমে এসে স্বামীকে ফোন দিল। হ্যালো ভাবি, কি করছো? এই তো বসে আছি। তুমি? ডিনার করে রুমে আসলাম। ভালো। তোমার কণ্ঠ এমন লাগছে কেন? কান্না করছো? কি করব বলো, যার জন্য এত কিছু করলাম সে আজ অন্য কারো। ভাবি তোমার ভেঙে পড়লে চলবে না। ভাইয়া হয়তো তোমাকে হার্ট করার জন্য কথাটা বলেছে। তাছাড়া আমি ভাইয়াকে চিনি, কোনোদিন আমার কাছে কোনো কথা লুকায়নি। মিমি যদি সত্যি প্রপোজ করতো তাহলে আমাকে আগেই বলতো, বুঝেছো? তুমি লেগেই থেকো। ঠিক আছে, পরে কথা হবে। নেহার কথা শুনে স্বামী কিছুটা শান্তি পেল। ফজরে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ নেহা আর মিমকে ডেকে তুললাম। মিমকে ফ্রেশ করে ডাইনিং টেবিলে আনলাম। নেহা এখনো ডাইনিং টেবিলে আসেনি। একটু পরে নেহা আসলো। গতকাল বউকে কিছু খাবার রান্না করে ফ্রিজে রেখে দিতে বলেছিলাম। 3 জন একসাথে নাস্তা করে রুমে এসে ড্রেস আপ করে বের হয়ে গাড়িতে এসে বসলাম। এরপরই ড্রাইভার আঙ্কেল আমাদের যে কলেজে নিয়ে নামিয়ে দিলেন। কলেজে পৌঁছে ঘড়িতে তাকে দেখি 6:30 বেজেছে। আর নেহার ফ্রেন্ডদের কাছে গেল। আমি আমার মেয়েকে নিয়ে আমার বন্ধুদের কাছে যেতেই প্রিন্সিপাল স্যার সকলকে গাড়িতে ওঠার জন্য বললেন। সিট লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। একটু পরে স্বামী এসে আমার কাছ থেকে মিমকে নিয়ে গেল। মিমকে নিয়ে যাওয়ার পরে ইকোনমিক্স স্যার এসে আমাকে বললেন, এই লিস্টটা নিয়ে সকল বাসে ওঠো, গিয়ে দেখো সবাই ঠিক মতো উঠেছে কিনা। ঠিক আছে স্যার। এরপরে সকল বাসে গিয়ে দেখে আসলাম সবাই ঠিকঠাকই বসেছে। মোট 11টি বাস যাচ্ছে আমাদের কলেজ থেকে। অনেক কয়েক বছর পর আমাদের কলেজ থেকে ট্যুরে যাচ্ছে, এই জন্য স্টুডেন্টের যাওয়ার আগ্রহটা বেশি। যাকে আমি আমাদের ডিপার্টমেন্টের জন্য যে বাসটি ফিক্সড করা হয়েছে সেটাতে গেলাম। ও মা, গাড়িতে উঠে দেখি আমার বন্ধুরা সবাই নিজ নিজ সিটে বসে পড়েছে। সব সিট পূরণ হয়ে গেছে। আমার পকেট থেকে টিকিটের কার্ডটা বের করে দেখি 36 নম্বর সিটটা আমার। 36 নম্বর সিটিকে আমি অবাক, কারণ আমার পাশে সিটে বসে আছে মিমি, যার কথা আমি গতকালকে শপিং মলে বলেছিলাম। আমার পাশে সারির 2 সিট পিছনে স্বামী এবং আইটিসি বিভাগের ম্যাম বসেছিলেন। তবে আমাদের কথা ওরা ওদের সিট থেকে শুনতে পাবে। মিম স্বামীর কোলে বসেছিল আর নেহা অন্য বাসে ছিল।
আমি সিটে বসতে মিম আমাকে দেখতে পেলো, আমাকে দেখেই বলল, বাবাই আমি তোমার কাছে যাবো।